হ্যাশট্যাগ সেই প্রথম প্রেম আমার রূপাঞ্জনা পর্ব ০৩ লেখিকা মেহেরুন্নিসা মিমি। অতীত সকাল থেকে কোলাহলে বাড়িতে টিকে থাকা মুশকিলই নয়, অসম্ভব হচ্ছিল প্রায়। আত্মীয় স্বজনে গিজগিজ করছে প্রতিটি কক্ষ, প্রতিটা স্থান। মেহেদি আর হলুদ ফাংশনে যারা অনুপস্থিত ছিল তারাও এসে হাজির হয়েছে বিয়ের দিন সকালে। সূর্য ওঠার পর থেকেই সবার মধ্যে সাজগোজের ধুম পড়ে গেছে। বড়রা গোছগাছার অন্যান্য কাজে ছুটোছুটি করছে। রূপের যখন ঘুম ভাঙল সকাল তখন ৯টার বেশি। সবাই নিজ নিজ কাজে এতই ব্যস্ত, কেউ তাকে ডাকার প্রয়োজন বোধ করেনি বা সুযোগও পায়নি। সে উঠে নাস্তা খেতে গিয়ে দেখল সেখানেও আরেক এলাহি কাণ্ড। একের পর এক গ্রুপ দল বেঁধে আসছে আর খাচ্ছে। ফোঁস করে নিঃশ্বাস ফেলে রূপও ফাঁক খুঁজে এসবের মধ্যেই নাস্তা সেরে নিল। তারপর শর্মির রুমুদের সাথে পার্লারের উদ্দেশ্যে বের হল ঝটপট। সেখান থেকে ফিরতে ফিরতে দুপুর শেষ প্রায়। মুখে ভারী মেকআপের আস্তরণ আর পরনে ভারী লেহেঙ্গায় নিজের ওজন কয়েক কেজি বর্ধিত মনে হচ্ছে ওর। তবে বিয়েশাদির অনুষ্ঠানে সবকিছু গর্জাস না হলে মোটেও মানানসই লাগে না। তার উপর নিজের কাজিনের বিয়ে বলে কথা, একটু আলোড়া তো লাগাই প্রয়োজন। রূপরা ফিরে আসতেই কমিউনিটি হলে যাওয়ার জন্য আবারও ছুটতে হল। বাড়ির গেটের বাইরে বিশাল গাড়ির বহর চলমান। সবাই বের হয়ে গাড়িতে বসে পড়েছে আলরেগি। ঠিক তখন রূপের মনে পড়ল পার্স নেই তার সাথে। কোথায় রেখেছে সেটাও মনে পড়ছে না এখন। পার্লার থেকে এসে সোজা রুমেই গিয়েছিল এতটুকু মনে পড়ল। তারপর রুমুকে ওর জন্য অপেক্ষা করতে বলে ছুটল নিজের কামরা উদ্দেশ্য করে। ২ হাতে লেহেঙ্গা উঁচু করে তাড়াহুড়ো করে সিঁড়ি বেয়ে উঠছিল। পায়ের উঁচু সরু হিলটা গতি কমিয়ে দিচ্ছে বলে বোধ হল। ছুটতে গিয়ে শরীরের ভারসাম্য সঠিক রাখতে বেগ পেতে হচ্ছে। এরই মধ্যে যে অঘটনের ভয় ভীত ছিল এতক্ষণ, আচমকা তাই ঘটে গেল। সিঁড়ির ধাপে সজোরে হোঁচট খেয়ে উবু হয়ে গেল রূপ। উপুর হয়ে পড়তে গিয়েও কোনো এক দৈব বলে মাঝপথে বেঁচে গেল। বাড়ন্ত হৃৎস্পন্দন নিয়ে চটকে মুখ তুলে দেখল কোনো দৈব বল নয়, বরং জলজন্ত একজন কান্তিময় মানুষের সহায়তা জুটেছে। চিরকাঙ্ক্ষিত সেই মুখটা দেখে অসংখ্য রং বেরঙের প্রজাপতি উড়ে গেল রূপের হৃদয় পিঞ্জরে। রাফিন কিছুক্ষণ একদৃষ্টে তাকিয়ে থেকে ওর কোমরে ধরা হাতটার চাপ শক্ত করল। রূপ আতকে উঠল, পরে বুঝল সেটা ওকে সোজা করে দাঁড় করানোর প্রেক্ষিতে ছিল। রূপ ধাতস্থ হয়ে ধন্যবাদ জানাতে মুখ খুলল। তার আগেই রাফিন সারা মুখে দুষ্টুমির আভাস ফুটিয়ে জিজ্ঞেস করল, কে তুমি? আগে তো দেখিনি এই বাড়িতে। রূপ প্রথমে হতবাক হয়ে কথা ভুলে বসল। তারপর রাফিনের দুষ্টুমি ধরতে পেরে হাসার বদলে তটস্থ হয়ে পড়ল ও। নজর সরিয়ে থমথমে মুখ করে বলল, আপনার স্মৃতিশক্তি এত দুর্বল? রাফিন ঠোঁট টেপে সামান্য হেসে প্রতিবাদ করল, স্মৃতিশক্তি প্রখারই আছে, তবে কেউ যদি মেকআপ নামক গভীর মুখোশের আড়ালে ফেস পাল্টে ফেলে তাতে বেচারা স্মৃতিশক্তির কি কুসুর? রূপ এবারেও অবাক হয়ে থাকল কিছুক্ষণ। একটু সময় লাগল রাফিনের কথার সারমর্ম বুঝতে। যখন বুঝতে পারল সে তিরস্কার করছে, মুখ ফুলিয়ে নিজেও প্রতিবাদ জানাল, বিয়েতে সবাই এভাবেই সাজে। মানে আমাকে কি খারাপ দেখাচ্ছে? আমি কিন্তু একবারও সেটা বলিনি। বাই দ্য ওয়ে, তোমার ড্রেস কোডও দেখছি গোল্ডেন, নাইস কোইন্সিডেন্ট। রূপ লক্ষ্য করে রাফিনার গায়ে কারুকার্যে শোভিত পাঞ্জাবিটাও গোল্ডেন। একবার নিজের দিকেও চেয়ে দেখল। আপাতদৃষ্টিতে মনে হচ্ছে ওরা কাপল সেট পড়েছে। আসলে যে তা নয়, কাউকে বিশ্বাস করানোই মুশকিল হবে। রাফিনের চোখে দুষ্ট চাহিনি দেখে রূপ বিমোহিত হতে গিয়েও এই মুহূর্তে তা হল না, বরং চুপসে গেল কটকটে রোদে শুকানো আমসত্ত্বের আচারের মতো। সামনাসামনি এত কথা কখনো হয়নি রাফিনের সাথে, তাই হুট করে তার এমন খোলামেলা কথাবার্তায় আড়ষ্টতা ঘিরে ধরেছে রূপকে। সেই সাথে লজ্জাও লাগছে ভীষণ। রাফিনের দিকে এক পলক তাকিয়ে আবার চোখ নামিয়ে বলল, কোইন্সিডেন্ট নয়, বলুন অ্যাক্সিডেন্ট ঘটে গেছে। এটা না হলেই ভালো হতো। রূপের অস্বস্তি বুঝতে পেরে রাফিন এই প্রসঙ্গ এড়িয়ে গেল। হঠাৎ তাড়া দিয়ে বলল, সবাই তো নেমে গেছে, আমিও চলে যাচ্ছি, কিন্তু তুমি এখানে কি করছ? রূপেরও হঠাৎ মনে পড়ল অনেকটা সময় তো ইতিমধ্যে গড়িয়ে গেছে। চমকে উঠে জিভ কামড়ায়, উহো, আমি তো রুমে যাচ্ছিলাম পার্স আনতে। আচ্ছা, যাই তাহলে। রাফিন মাথা নেড়ে সায় দিল। পরমুহূর্তে বলল, বাড়িতে কেউ নেই, আমি কি অপেক্ষা করব? রূপ এক মুহূর্ত ধেবে ঠোঁট চিপে মাথা দুদিকে দ্রুত হেলিয়ে বলল, ঠিক আছে, দাঁড়ান, আমি এক্ষুনি আসছি। একসাথে হেঁটে যখন বাড়ির বাইরে এলো, রূপ দেখল রুমুর সাথে শর্মিও দাঁড়িয়ে আছে। কাছে গিয়ে শর্মিকে উদ্দেশ্য করে প্রশ্ন ছুড়ল, তুমি যাওনি শর্মি? শর্মি হাতের ফোন থেকে মুখ উঠিয়ে রূপকে দেখে একবার রাফিনের দিকেও নজর দিল। কিছুক্ষণ ভাইয়ের উপর সেটে রইল অনুসন্ধানে সেই দৃষ্টি। তারপর আবার একই অভিব্যক্তি নিয়ে রূপেরও আগাগোড়া পর্যবেক্ষণ করে অবশেষে মাথা নেড়ে জানাল,
তোমার জন্যই অপেক্ষায় রত। তা তোমরা দুজন একসাথে কোথা থেকে টপকালে? রূপ ঘটনা জানানোর পূর্বেই শর্মী থামালোকে। রূপের দিকে খানিকটা এগিয়ে ফিসফিস্বরে বলল, দারুণ মানিয়েছে কিন্তু তোমাদের, ম্যাচিং ম্যাচিং। কথাটা সুখকর হলেও এই মুহূর্তে সে সুখনুভাব হল না রূপের, বরঞ্চ এমন অভাবনীয় মন্তব্যে ওর চোখ দুটো বিস্ফোরিত হতে চাইল, ছিটকে বেরিয়ে আসবে যেন এক্ষুনি। শর্মী কোন উদ্দেশ্যে এই কথা বলল? অস্বস্তিতে হঠাৎ দম বন্ধ হয়ে এল রূপের। এ ধরনের কথা কেউ নিজের বড় ভাই সম্পর্কে বলে? রূপ কি রাফিনকে নিয়ে নিজের ভিতর চলমান ভাবনার কথা কাউকে জানিয়েছে যে তা নিয়ে কেউ ইঙ্গিতে কিছু বলার সুযোগ পাবে? পরে ভাবল শর্মী হয়তো এমনিই দুষ্টুমি করেছে। সে শর্মীর দিকে চোখ রাঙিয়ে চেয়ে নিচু স্বরে শাসাল, কি বলছ এসব? চলো জলদি। রূপের পিছনে দাঁড়ানোর রাফিনও শুনেছে শর্মীর বলা কথাটা। যদিও ওদের দৃষ্টি তার দিকে নেই, তবু সে অপ্রস্তুত হয়েছে খানিকটা। আপাতত ওদের দিকে ভ্রুক্ষেপ না করে ও পাশে গিয়ে গাড়ির ড্রাইভিং সিটে উঠে বসল। রূপরা তিনজন রাফিনের গাড়িতেই যাবে, কিন্তু একে একে বসার পর দেখা গেল জায়গার সংকট পড়েছে। সবার শেষে দাঁড়িয়েছিল রূপ। রুমু আর শর্মী ওঠায় ওরই বসার জায়গা নেই। সামনে বসেছে রাফিনের এক মামা, পিছনে আগে থেকেই বসা ছিল মামি, সাথে আবার একটা বাচ্চাও রয়েছে ওনাদের। রুমু আর শর্মী ওঠায় প্রাইভেট কারটাতে আর জায়গা না থাকাটাই স্বাভাবিক। রূপ বাইরে দাঁড়িয়ে অসহায় মুখ করে ঠোঁট উল্টাল। ওকে কি তাহলে গাদাগাদি করে বড় গাড়িতে যেতে হবে? বাড়ির নিজস্ব 2টা গাড়ি থেকে রাফিনের তাই বাকি ছিল শুধু। অন্যটা কিছুক্ষণ আগেই গন্তব্যের লক্ষ্যে চলে গেছে। ভাড়াকৃত হায়েসগুলো তারও আগে চলে গেছে, 2-1টা এখনও আছে হয়তো। এদিকে দেরি হচ্ছে বলে মামা তাড়া দিলেন গাড়ি স্টার্ট করতে, বেলা গড়াতে বেশি বাকি নেই। পরিস্থিতি বেগতিক দেখে রূপকে সঙ্গী দেওয়ার লক্ষ্যে শর্মী বের হয়ে আসতে চাইলেও রূপী তাকে নিষেধ করল। শর্মী চাচ্ছে গাদাগাদি করে নয়, বরং ওরা দুজন মিলে রিকশায় চলে যাবে। রূপ মুখ গুমট করে রাজি হবে কিনা ভাবছে, ঠিক তখনই পিছনে এসে থামল চকচকে কালো সেই বাইকটা। এত নিকটে শব্দ শুনে চকিতে পিছনে ঘুরল রূপ, এক পা পিছিয়ে গেল টাল সামলাতে না পেরে। সেই সাথে গাড়ির অন্যদেরও চোখ ঘুরে নজর পড়ল সেদিকে। কালো হেলমেটে আবৃত জাবের ইঞ্জিনের রেভ দিয়ে চলেছে সমানে, দৃষ্টি তার সামনের পথে। রূপ ভ্রুকুচকে অগ্রাহ্য করল ব্যাপারটা। ঝামেলার সূত্র ধরে আবার শর্মীর দিকে ফিরতেই দেখল নিমিষেই হাসি ফুটে উঠেছে ওর মুখে। রূপের কানে বজ্রপাত ঘটিয়ে উচ্ছ্বসিত ও দুষ্টুস্বরে প্রস্তাব রাখল শর্মী, মিস বাইক লাভার রূপবতী, সুযোগ কিভাবে নিজ উদ্যোগে তোমার কাছে ধরা দিল দেখো। খুশি খুশি এবার তবে ছোট ভাইয়ের বাইকে চলে এসো। কনভেনশন হলেও যাওয়া হবে, রাইডিংও টেস্ট করা হবে তোমার, এক ঢিলে 2 পাখি। যাও, সময় নষ্ট করো না, ভাইয়া মেবি তোমার জন্যই থেমেছে। আসলেই যে জাবের ওর জন্যই থেমেছে সেটা না বোঝার মতো নির্বোধ কেউ নয় এখানে। আর তা প্রমাণ করতেই যেন শর্মীর বলা কথাটা শেষ হওয়ার এক লহমার মধ্যে গাড়ির ইঞ্জিন স্টার্ট করে দিল রাফিন। অগত্যে শুকনো মুখে আবারও পিছনে ঘুরল রূপ। ও ঘুরে দাঁড়াতেই সাঁই করে পিছন থেকে চলে গেল গাড়িটা। পিছনে পিচে ড্রাইভওয়েতেও ধুলির ছোট ঝড় উঠেছে। ঝড় একটা রূপের মনেও উঠেছে এতক্ষণে। ভাগ্যকে দোষারোপ করল রাফিনের সঙ্গে থেকে বঞ্চিত হওয়ার দুর্ভাগ্যে। এতটুকুও মানা যেত, কিন্তু নিরুপায় হিসেবে জাবিরের মুখাপেক্ষে হওয়াটাই সহনশীল হচ্ছে না। রূপকে চুপচাপ হ্যাং হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে হেলমেটের গ্লাস উঠিয়ে শক্তস্বরে জাবের ধমকাল, কোলে করে ওঠাতে হবে নাকি? রূপ হাত মুঠো করে লেহেঙ্গা আঁকড়ে ঢোক গিলল একটা। এই লোকের মুখ দিয়ে জীবনেও সরল কথা বের হয় না, ও জানে। রাফিনের ঠিক বিপরীত বৈশিষ্ট্যের অধিকারী। সময় সংকটের দুশ্চিন্তায় কথা না বাড়িয়ে মুখ কালো করে ও উঠে বসল বাইকে। জাবের একটু অপেক্ষা করে আবার ধমকাল, ড্রেস টেনে বসিস, চাকায় যেন না লাগে। রূপ বাধ্যের মতো তাই করল। ক্ষণপূর্বের প্রতিজ্ঞা ভুলে বিতৃষ্ণ কণ্ঠে একসময় বলেই বসল, সুন্দর করে কথা বলা যায় না? ছোট বোনের সাথে কেউ এরকম আচরণ করে? সবে বাইকটা স্টার্ট হয়ে কয়েক ফুট এগিয়েছিল, রূপ কথাটা বলার সাথে সাথে গেট পার হওয়ার আগেই তা আবার থমকে দাঁড়াল। পা ভূমিতে রেখে বাইক থামিয়ে একপাশে ফিরে জিজ্ঞেস করল, তুই আমার কোন কালের বোন? আচমকা ব্রেক কষাই রূপ জাবিরের পিঠে খানিকটা হেলে পড়ে প্রায় চেঁচিয়ে উঠে বলল, আরে আরে, থামলেন কেন? এমনিতেই সবার থেকে পিছিয়ে আছি। জাবির নাছোড়বান্দার মতো আগের প্রসঙ্গেই প্রশ্ন করল, আগে শুনি তুই কবে জন্মালি আমার মায়ের পেটে? দুঃখে বিরক্তিতে রূপের প্রায় কেঁদে ফেলার মতো অবস্থা। এই কোন মুসিবতে পড়া গেল?
কোন কুক্ষণে গিয়েছিল মুখটা খুঁড়তে? এই ভয়েই তো সে এড়িয়ে এড়িয়ে চলে এই লোকের ত্রিসীমানা। ফোঁস করে নিঃশ্বাস ফেলে অসহায় স্বরে বলল ও, মায়ের পেটে না জন্মালে কি কেউ বোন হয় না? রুমু কি আপনার বোন নয়? রুমু বোন কারণ ওর মা চাচি। তোর মা আমার খালা চাচি ফুপু কিছুই নয়। সূত্র ঠিক থাকলে স্বীকার কর তুই আমার বোন নস। রূপ করুণ চোখ দুটো কপালে তুলে বিতর্কে জড়াল। আপনি আমাদেরকে আত্মীয় ভাবেন না? আত্মীয় স্বজনের মধ্যে নিয়মতান্ত্রিকভাবেই আঙ্কেল আন্টি ভাই বোন এসব সম্পর্ক ও সম্বন্ধন চলেই আসে না? জাবির ভাবলেশহীন অবিচল কণ্ঠে অনুমোদন করল। আসা যাওয়ার সমীকরণটা তোর ব্রেনেই রাখ। আমার নিজের যথেষ্ট জ্ঞান গরিমা আছে। রূপ ত্যক্ত মুখে কপাল চাপড়ে বলল, জ্ঞান গরিমা খানিকটা কাজে লাগিয়ে পরিস্থিতির গুরুত্বটা অনুধাবন করুন আর বাইকটা স্টার্ট দিন। জাবির আবার ছটল চাপল। বাইক চলতে শুরু করায় যখন ফুরফুরে বাতাসে ওয়েভ এক্সটেনশন করা চুলগুলো উড়তে লাগল, চোখে মুখে শীতলতা ছড়িয়ে পড়ল, তখন মন কিছুটা ভালো হল রূপের। সবকিছু ছাপিয়ে অবাধ্য মনটা আবার ভেবে উঠল, জাবিরের পরিবর্তে যদি রাফিন থাকত এখন, তাহলে সৌভাগ্যের এক দারুণ দৃষ্টান্ত আজ এখানে প্রমাণিত হতো। রাফিনের সাথে বাইকে চড়ার দুর্দমনীয় বিশাল স্বপ্নটা পূরণ হয়ে যেত ওর। কিন্তু ঘটেনি সেরকম কিছু। ভিতরে ভিতরে এই হাপিত্তাস অনবরত করে চলেছে বিদ্রোহী মন। রূপ মনস্থির করল যে কোনো ছুতোয় হোক একদিন রাফিনের সাথে বাইক রাইডে যাবেও। সময়টা হবে নির্মল নির্জন রাত। চারদিকে থাকবে উত্তাল উচ্ছন্ন হাওয়া। রাফিনের কাঁধে মাথা রেখে উপভোগ করবে সময়টা, আর মুহূর্তটাকে আখ্যায়িত করবে জীবনের শ্রেষ্ঠ অভিজ্ঞতা হিসেবে। কথাগুলো ভেবে চোখ বুজে মুচকি হাসল রূপ। লুকিং গ্লাস দিয়ে সেই মনোহরা দৃশ্য জাবিরের চোখ এড়ায়নি। রূপকে উপভোগ করতে দেখে স্পিড সামান্য কমিয়ে আনল বাইকের। বিয়ের কার্যক্রম মিটে গেল অত্যন্ত সুষ্ঠুভাবে। সন্ধ্যার পরপর বেশিরভাগ আত্মীয়স্বজন বিদায় নিয়ে চলে গেল। তবে রাফিন আর রুমুদের মামা চাচা ফুপু খালা আর কাজিনরা রয়ে গেছে। এর মধ্যে রূপদের নানুর বাড়ির আত্মীয়স্বজনও রয়েছে। ফ্রেশ হয়ে অল্প সময় রেস্ট নিয়ে রাত 10টার পর কাজিনরা সবাই মিলে ছাদে আড্ডা দিতে জড়ো হল। সব কাজিন মিলে প্রায় 10-15 জন, তবে এসবের মধ্যে রাফিন আর জাবির নেই। সবাই কিছুক্ষণ গল্প করার পর মনস্থির করল লেট নাইট চা খাওয়া হবে। আদিবকে বলতেই ও ছুটে গিয়ে নিচে চায়ের কথা বলে এলো। মুরব্বীরা রেস্ট নিচ্ছিলেন, কিন্তু কাজের মহিলা আছে 3-4 জন, তারাই চা বানিয়ে দিল। চা উপস্থিত হওয়ার আগেই শর্মিয়ার রুমো গিয়ে টেনে আনল রাফিনকে। উদ্দেশ্য হচ্ছে তারাও সারাদিনের ছুটোছুটিতে ক্লান্ত পরিশ্রান্ত, চা খানিকটা উপশম ঘটাবে এর। রাফিন ছাদে পা রাখতেই রূপের মনটা খুশিতে আটখানা হয়ে গেল। এই এত রাতেও জাবিরকে কোথাও পাওয়া গেল না বাড়ির মধ্যে, কিন্তু সুবিশেষ কারণবশত তাকে ছাড়া আসরটা কেউ মানতে চাচ্ছিল না। অবশেষে ফোন করে বহু কসরত জোড়াজুড়ির পর তাকেও উপস্থিত করা হলো। এর বিশেষ কারণটা হলো কাজেনদের প্রতিটি আড্ডার জাবিরের গলার গান না থাকলে যেন বিরাট কোনো শূন্যতা রয়ে যায়, বিশাল কিছু থেকে বঞ্চিত হয়ে যায় সবাই। আসর ঠিক পূর্ণ মনে হয় না। রুমুয়ার ওর ফুফাতো বোন রাফিয়া মিলে চায়ের অতিকায় ট্রে নিয়ে এসেছে। সবাই যার যার মতো চায়ের কাপ তুলে নিতেই রূপও একটা কাপ হাতে নিল। গরম গরম চায়ে একটা চুমুক দিতে বিকৃত হয়ে গেল ওর মুখভঙ্গি। ওর এমন মুখভঙ্গি লক্ষ্য করে তড়িঘড়ি করে রুমু বলল, আরে রূপাপু, কোনটা নিলে তুমি? তোমার জন্য তো অল্প চিনির আলাদা কাপ ছিল, দাঁড়াও দেখছি কোথায় সেটা। রুমু এদিক ওদিক তাকিয়ে খুঁজে হঠাৎ খেয়াল করল সে বিশেষ কাপটা রাফিন ভাইয়ার হাতে। রাফিন তখনও চুমুক দেয়নি, মাত্রই মুখের কাছে নিচ্ছিল। রুমু আতকে উঠে তারস্বরে চেঁচে বলল, খেও না ভাইয়া, ওটা রূপাপুর। রূপও নিজেও খানিক চমকে উঠে রাফিনের দিকে চাইল। অস্বস্তিতে বুধ হয়ে রুমুকে ধমকাল, ইটস ওকে রুমু, চেঁচাচ্ছ কেন? পাল্টাতে হবে না, আমি এটাই খেয়ে নিব। রুমু তাতেও বাদ সেধে সমস্যা উত্থাপন করল, তুমি না হয় খেয়ে নিলে, কিন্তু রাফিন ভাইয়া কিভাবে খাবে? ভাইয়া তো চিনি দিয়ে খায়। রূপ আড়ষ্ট ভঙ্গিতে আবারও তাকাল রাফিনের মুখে। রাফিন তেমন বিচলিত হয়নি। সে শান্ত মুখেই চায়ের কাপটা এগিয়ে দিল রূপের দিকে। রূপ অল্প কিছুক্ষণ ইতস্তত করে এক হাতে ধরল সেটা। সে ধরতেই তার অন্য হাত থেকে অন্য কাপটা নিয়ে নিল রাফিন। তারপর প্রায় সাথে সাথেই চুমুক দিল পরম আবেশে। রূপ নিশ্চুপে চোখ বড় বড় করে তাকিয়ে রইল। কি হলো ব্যাপারটা? রাফিন তো দেখেছে রূপ এই কাপে চুমুক দিয়েছে অলরেডি। তারপরেও কি করে রূপের এঁঠো কাপটাতে চুমুক দিল সে? অদ্ভুত এক শিহরণে রূপের অনভ্যস্ত দৃষ্টিটা এলোমেলো হয়ে গেল। ও মুহূর্তেই চোখ ফিরিয়ে নিল। বিষয়টা অপরিমেয় অদ্ভুত হলেও কেমন একটা সূক্ষ্ম অজানা ভালো লাগাও বিচরণ করতে লাগল ওর মনে। রাফিন তখনও ওর দিকেই তাকিয়েছিল শান্ত স্থির চোখে। মেয়েটার অস্বস্তি দেখতে
বেশ মজা লাগছে তার। রূপ চুলগুলো কানের একপাশে গুজে আবারও চাইল তার দিকে। অটল সেই দৃষ্টির তীক্ষ্ণতায় চোখাচোখি হতেই রূপ দ্রুত চোখ সরাল আবার। সবাই যার যার মতো চা খেতে খেতে গল্প করতে ব্যস্ত, কিন্তু রাফিন আর রূপের আর চোখের এসব নীরব রঙ্গতামাশা একজোড়া তীক্ষ্ণ চোখের দৃষ্টি এড়ায়নি। ক্রিমার দেশানো চিনিবিহীন তিতকুটে স্বাদের কফিতে চুমুক দিতে দিতে নির্লিপ্ত দৃষ্টিতে সবটাই অবলোকন করেছে জাবির। এতগুলো মানুষের মধ্যে শুধু তার একার হাতেই কফি। চা সে বেজায় অপছন্দ করে, এটা সবাই জানে, তাই ভিতরের মহিলা মহল থেকেই নির্দিষ্ট মগে কফি পাঠানো হয়েছে তার জন্য। কফিটা পুরো শেষ না করেই ঠাস করে মগটা টেবিলে রেখে উঠে দাঁড়াল সে। চলে যেতে উদ্ধত হতেই সবাই একযোগে হৈ হৈ করে উঠল। রাফিয়ার ছোট বোন রাত্রি কর্কশ কণ্ঠে চিৎকার করল, কোথায় যাচ্ছ জাবির ভাইয়া? আমরা গান শুনব বলে তোমাকে কত অনুরোধ করে আনলাম, প্লিজ বসো। সবার আচানক উথলে ওঠা হইচই দেখে রূপ ভ্রু কুচকাল। সর্বক্ষণ গম্ভীর বনে থাকা ভাবওয়ালা লোকটা আবার গানও গায় নাকি? কি এমন গায় সে? গানটান তো আবেগপূর্ণ প্রেমিক পুরুষরাই গাইতে পারে বলে ধারণা রূপের। আর জাবিরকে দেখে তো মনে হয় না তার চরিত্রে আমিষের কোনো ছিটেফোঁটাও আছে। মুখের এক্সপ্রেশনস তো দিন থেকে রাত 24-24 ঘণ্টাই একই রকম, নিরামিষ। জাবির সবার উচ্ছ্বাস নিতান্ত অবহেলার সাথে উপেক্ষা করে কাউকে ফোন করতে করতে ছাদের অন্য দিকের অন্ধকার পাশে চলে গেল। যেতে যেতে ঠান্ডা কণ্ঠে জানিয়ে গেল গান গাইতে না পারার মহান এবং গুরুত্বপূর্ণ এক হেতু, মুড নেই। সবাই হঠাৎ ফাঁটা বেলুনের মতো চুপসে গেল। অর্ধেক মজাই ওদের মাটি হয়ে গেছে সম্ভবত। রূপ মনে মনে ভাবল, রাফিন ভাইয়া কি গান গাইতে জানে না? ওর মনের কথা দৈব বলে পড়তে পেরেই যেন একজন বলে উঠল, রাফিন ভাইয়া, আপনার গলায় তো গান শোনা হয়নি কখনো, আজ না হয় জাবির ভাইয়ার ক্ষতিপূরণ আপনাকে দিয়েই হয়ে যাক। কি বলো সবাই? আচমকা এমন অভাবনীয় ঘোষণায় সবাই চেঁচিয়ে উঠল, হুল্লোড় করে সহমত জানাল। লেটস স্টার্ট রাফিন ভাইয়া। রাফিন ভ্রুকুটি করে পরক্ষণে হালকা হাসল, চায়ের কাপ নামিয়ে রেখে শান্তস্নিগ্ধ স্বরে সবাইকে অসহত করে জানাল, গাইতে পারা তো দূর, গান গালোর কথা কখনো ইমাজিনও করিনি, সুতরাং তোদের রিকোয়েস্ট এখানেই গলা চিপে হত্যা করে দাফন করে ফেল। রাফিনের বলতে দেরি, রূপের গোটা মনটারই অকাল হত্যা হয়ে গেল মুহূর্তে। কত স্বপ্ন ছিল পূর্ণিমা রাতে প্রিয় পুরুষের কাঁধে মাথা রেখে তার গলায় গান শুনবে। সব আশাতে ঝুপ করে এক বস্তা ছাই ঝরে পড়ল। মুখটা মলিন হয়ে গেল ওর। তারপর নিজেকে সান্ত্বনা দেওয়ার উদ্দেশ্যে নিজেই ভাবল, ইটস ওকে, সে পারে না তো কি হয়েছে, কাঁধে মাথা রেখে আমিই না হয় গাইব, সে শুনবে। কথাটা ভেবে মন্দের ভালোর মতোই কিঞ্চিত শান্তি পেল, কিন্তু তার শান্তি যেন হজম হল না প্রকৃতির। সেজন্যই বোমা বিস্ফোরণের মতো হুট করে রুমুক ঘোষণা করে বসল, অ্যাটেনশন গাইজ, গান গাওয়ার গায়কের অভাবে আজ এমন মুখরিত পরিবেশে ধুকে ধুকে কষ্ট পাব আমরা, এ হচ্ছে না। জাবির ভাইয়া নেই, সো হোয়াট? তোমরা কেউই হয়তো জানো না যে রূপাপুও কিন্তু জাবির ভাইয়ার চেয়ে কোনো অংশে খারাপ গায় না, বরঞ্চ এক কাঠি বেশিই ভালো গায়। ইনফ্যাক্ট স্কুলের প্রতিটি ফাংশনে টিচাররা নিজ থেকে রূপার নাম গানের খাতায় তুলে দিত, তারপর বাধ্য হয়ে আপুকে গাইতে হতো। এত সুন্দর গলা সে শুধু লুকিয়েই রাখতে চায়, আজ আর তা হতে দিচ্ছি না। সত্যি এই সংবাদে বিস্ফোরিত হলো প্রত্যেকের চোখ। সবার চোখে তারা একরাশ উচ্ছ্বাস উপচে পড়ছে। রূপ বিহ্বল চোখ রাঙিয়ে কটমট করে চাইল রুমুর দিকে। রুমু দাঁত বের করে হেসে বলল, গাও না প্লিজ আপু, একবার তোমাদের শিক্ষা সফরে আমিও গিয়েছিলাম, তখন কি অপূর্ব গেয়েছিলে তুমি, আমি এখনও ভুলতে পারি না। শর্মী তাস থেকে রূপের বাহু টেনে ধরে অভিযোগের কড়া স্বরে বলল, সিরিয়াসলি তুমি এত ভালো গাও অথচ আমাদের থেকে লোকালে? তাহলে আজ তুমি টপ গেলা নিরুপায় মাছের মতো বড়শিতে আটকে গেছো, বুঝলে? শোনাও আমাদেরকেও। রূপ অসহায় চোখে তাকিয়ে রইল শর্মীর দিকে, আর চোখে একবার রাফিনের দিকে তাকিয়ে দেখল রাফিনও কপাল ঈষৎ কুঁচকে ওর দিকেই তাকিয়ে আছে। রূপ গাইতে পারে ঠিকই, কিন্তু এই মুহূর্তে বিশেষ মানুষটার সামনে চুপচাপ বসে থাকতেই তার সংকোচে জান বের হয়ে যাচ্ছে। গান গাওয়া তো পর্বত জয় করার সমান, কিন্তু সবাই এতই নাছোড়বান্ধা যে ওকে নিরুপায় হয়ে শেষ পর্যন্ত গাইতেই হলো। সে বেশ কিছুক্ষণ ভেবে স্থির করল কোনটা গাইবে, তারপর আস্তে করে গলা ঝেড়ে চোখ বন্ধ করল। মনে মনে বিশেষ মানুষটিকে উদ্দেশ্য করে অন্তরিক্ষের সবটা সুর দিয়ে গাইল, ভুবন মোহন গোরা, আমার ভুবন মোহন গোরা, মুনিজনের মনোহরা, ওরে রাধার প্রেমে মাতোয়ারা,
ওরে রাধার প্রেমে মাতোয়ারা, রাধার প্রেমে মাতোয়ারা, ধুলায় যাই ভাই গড়াগড়ি, যেতে চাইলে যেতে দেব না, যেতে চাইলে যেতে দেব না, ছেড়ে দেব না, তোমার হৃদয় মাঝে রাখিব, ছেড়ে দেব না, তোমার হৃদয় মাঝে রাখিব, যেতে দেব না, তোমার হৃদয় রাখিব, ছেড়ে দেব না। মুহূর্তখানেক নীরবতার পর একযোগে চারপাশ করতালিতে মুখরিত হয়ে উঠতেই বন্ধ দু চোখের পাতা মেলল রূপ। শুরুতেই অনিচ্ছাবশত চোখ পড়ল রাফিনের দিকে। আবেশিত বিস্মিত দৃষ্টিতে ওর দিকেই তাকিয়ে আছে রাফিন। রূপকে তাকাতে দেখে মধুর ভঙ্গিমায় হেসে মুখে আস্তে করে উচ্চারণ করল, ওয়াও। এত কোলাহলে তা শোনা না গেলেও ঠোঁটের ইশারা দেখিয়ে বুঝা গেল সে কি বলেছে। সলজ্জ হেসে চোখ সরাল রূপ। রাফিনের মুগ্ধ চাহনি দেখে বুকের ভিতর ঢিপঢিপ করছে ওর, সেই সাথে পুলকিত অনুভব করছে সীমাহীন। কিন্তু কখনো ভাবতে বা জানতেও পারেনি ছাদের অন্য পাশের অন্ধকার থেকে আরও একজোড়া মুগ্ধ দৃষ্টি ওর মুখেই সেটেছিল। মুগ্ধতায় মহাচ্ছন্ন হয়ে হাতে সিগারেট জ্বলে শেষ হচ্ছে সেই খেয়াল রইল না ব্যক্তিটির। জ্বলতে জ্বলতে এক পর্যায়ে আঙ্গুলে উত্তপ্ত অনুভূতি ছড়াতেই হুঁশ ফিরে তার। হাততালিয়ার উল্লাসে সবাই ফেটে পড়েছে ততক্ষণে। সবার প্রাণ ঢালা প্রশংসায় সিক্ত হয়ে গেল রূপের ছোট্ট হৃদয়। ও নিজেও মেতে উঠুক প্রাণ খোলা হাসিতে। চলবে। সে প্রথম প্রেম আমার, রূপাঞ্জনা। পর্ব ০৪। লেখিকা মেহেরুন্নেসা মিমি। বর্তমান। রোদ রষ্টিক কড়া মাতম ঘরের আনাচে কানাচে হুটোপুটি খাচ্ছে বহুক্ষণ যাবৎ। বেঘরে নিদ্রা নিমজ্জিত থাকায় সেই কড়া রশ্মিও নেত্রপল্লব ছাপিয়ে নাড়াতে পারছে না আলস্যে ভরপুর বিংশতিমার নেত্রদয়। অনির্দিষ্ট সময়েও অনেক সময় খট করে ঘুম ভেঙে যায় মানুষের। একেবারে আচমকাই খুলে যায় চোখের পাতা। এরপর ভেবে পায় না কেন খুলে গেল, কিভাবে খুলল। তেমনি আচমক ঘুম ভেঙে যেতে রূপ সবার আগে ফোনটা হাতে নিয়ে পাওয়ার বাটন চেপে স্ক্রিন অন করল। সকাল ১০টা প্রায় বেজে গেছে। কাঁটায় কাঁটায় ৮টার অ্যালার্ম ছিল। ঘুমের ঘোরে সেটা বন্ধ করে আবার ঘুমিয়ে পড়েছিল ও। গতরাতে অতীতের এলোমেলো শত ভাবনা ভাবতে গিয়ে প্রায় মাঝরাত পেরিয়ে ভোরের দিকে চোখ লেগেছিল। রূপ উঠে বসার আগে আলস্য ভঙ্গিতে ঠোঁট উল্টিয়ে পাশে ছেয়ে দেখল রুমু নেই। স্কুলে চলে গেছে নিশ্চয়ই বহু আগে। সবাই হয়তো যার যার কাজে কর্মে বেরিয়ে পড়েছে। হবারই কথা। আজ সপ্তাহের কর্মদিবসগুলিরই একটি। শুধু ওই উদ্ভাবিত লাট সাহেবের মতো এত বেলা করে ঘুমাচ্ছিল। নিজের উপর নিজেই বিরক্ত ও অসন্তুষ্ট হল রূপ। অন্য একটা বাড়িতে এসে মেয়ে মানুষ হয়েও সবার পরে জাগছে। এমনকি ছোট ছোট কাজিনগুলো সকালে উঠে স্কুল কলেজে চলে গেছে। ওরও তো আজ ডিপার্টমেন্টে যোগাযোগের জন্য ভার্সিটি যাবার কথা ছিল। কোর্স সম্পর্কিত তথ্য নিবে, ক্লাস রুটিন সংগ্রহ করবে, আরও কত অনির্ধারিত কাজ। সেসব মনে পড়তেই বিরক্তি চেপে ফোন হাতে নিয়ে আগে চেক করল চৈতির ফোন এসেছিল কিনা। কোনো মিসড কল বা মেসেজ নেই দেখেও নিজেই ডায়াল করল। একবারের মাথায় ওপাশ থেকে রিসিভ হলে রূপ জিজ্ঞেস করল, তুমি চলে গেছো চৈতি? আমাকে একবার ফোন করতে যদি। চৈতি হেসে ফেলল সামান্য শব্দ করে। অমায়িক সুশীল স্বরে বলল, না গো, আমি এখনো যাইনি, এই তো তৈরিই হচ্ছিলাম, এখনই তোমাকে ফোন করতাম। তা তুমি তৈরি হয়েছ তো? বেরিয়ে যাও তাহলে, তোমাদের বাসা ক্রস করার সময় পিক করব আমি তোমাকে। রূপ দেয়াল ঘড়িতে একবার চেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলল। তারপর তড়িঘড়ি করে বাঁধ সেধে নিষেধ করল, এই না না, তোমাকে আর আমার জন্য থামতে হবে না, চলে যেও, ভার্সিটি গ্রাউন্ডে দেখা হবে একেবারে। চৈতি তেমনি হাসল আবার, বলল, ঠিক আছে তাহলে, দেরি করো না কিন্তু। ফোন রেখা রূপ তাড়াতাড়ি ফ্রেশ হতে গেল। ফর্ম ফিল আপের দিন পরিচয় হয়েছিল চৈতি মেয়েটার সাথে। এত অমায়িক স্বভাবের মিশুকে ধরনের মেয়ে নিজে থেকে আগ্রহের সাথে এগিয়ে এসে পরিচিত হয়েছে রূপের সাথে। চৈতির আগের ক্লাসমেটরা কেউ এখানে অ্যাডমিশন নেয়নি, তাই সে ভীষণ একা বোধ করছিল। রূপ অন্য শহর থেকে এখানে পড়তে এসেছে শুনে কৌতূহলবশত আর সঙ্গী দেবার উদ্দেশ্যে বন্ধুত্ব করেছে। ভেবেছে তার মতোই এই মেয়েটিও এখানে একা, সঙ্গীহীন।
টুকটাক কথা বলার পর ফোন নাম্বার আদান প্রদান করেছিল সেদিনই। রূপ একবারে তৈরি হয়ে তারপর রুম থেকে বের হল। ধীর পায়ে আস্তে আস্তে নিচে নেমে আশেপাশে অনুসন্ধিচ্ছু চোখ বুলাল। কাউকে দেখা যাচ্ছে না। রান্নাঘরের কাছে এগোতেই একপাশে ডাইনিংয়ের কাছে খালামণিকে দেখল টেবিলে থাকা গ্লাসগুলো মুছে পরিষ্কার করছেন। দুটো কাজের লোক থাকতেও খালামণির এই অভ্যেস যায় না। পরিষ্কার জিনিসও বারবার ঘষা মাজা করেন। রূপের সাড়া পেতেই তিনি ঘুরে তাকালেন। মুহূর্তেই উৎকণ্ঠিত হয়ে ব্যস্ত কণ্ঠে বললেন, উঠেছিস? দেখ তো কটা বাজে, এত বেলা পর্যন্ত কেউ না খেয়ে থাকে? রূপ খানিকটা মুখ ফুলিয়ে অভিযোগ পড়ল, তুমি আমাকে জাগালে না কেন? আন্টিরা কি ভাবছে বলো তো? রাজিয়া বেগম কণ্ঠে প্রশ্রয়ের সবটা ঢেলে বললেন, কি আবার ভাববে? কি আজব কথা বলছিস? তাছাড়া আমি ইচ্ছে করেই জাগাইনি। কাল থেকে কোচিং শুরু হয়ে গেলে সকাল সকাল উঠতে হবে, তখন তো ঘুমের সুযোগই পাবি না। রাজিয়া বেগম কথা থামিয়ে এক মুহূর্ত আপাদমস্তক নিরীক্ষণ করলেন রূপকে, তারপর জানতে চাইলেন, কোথায় যাচ্ছিস তুই? কাল বলেছিলাম না ভার্সিটিতে কাজ আছে। হ্যাঁ, কিন্তু একা একা যাবি নাকি? রাস্তাঘাট তো কিছুই চিনিস না। আর একটু আগে হলে তোর আঙ্কেল গাড়িতে করে নামিয়ে দিতে পারত, নয়তো জাবির বাইকে করে পৌঁছে দিতে পারত। রাজিয়া বেগমের অতি সচেতন চিন্তাভাবনায় অস্বস্থতা প্রদান করে রূপ জানাল, আমি ভার্সিটি চিনি না খালামণি, তাছাড়া চৈতিও আছে আমার সাথে। রাজিয়া বেগম এক মুহূর্ত তাকিয়ে থেকে শুধালেন, চৈতি কে? আচ্ছা, ওই মেয়েটা যে তোর খোঁজ করতে বাড়িতে এসেছিল। রূপ মাথা নেড়ে পড়ল, হ্যাঁ ওই। রূপ ভর্তি হয়ে বাড়ি চলে যাওয়ার পর চৈতি একদিন এসেছিল। ভেবেছিল রূপকে নিয়ে খানিকক্ষণ ঘুরে বেড়াবে, তাহলে দুজনের পরিচিতি বাড়বে। কিন্তু এসে জানতে পারল রূপ নিজের বাড়িতে চলে গেছে ইতিমধ্যেই। তাই বলে তাকে অযত্নে ফিরিয়ে দেননি রাজিয়া বেগম। প্রায় ঘণ্টাখানেকের মতো বসিয়ে নানান কথাবার্তা বলেছেন, ব্যাপক নাস্তাপানি করিয়েছেন। শেষে প্রায় অনুরোধের কণ্ঠে বলেছিলেন, তুমি তো এখানেরই মেয়ে চৈতি, কিন্তু রূপ একদমই নতুন এই শহরে। ছোটবেলায় এলেও বড় হবার পর আসা হয়নি বললেই চলে। তুমি ওর ফ্রেন্ড হলে ভালোই হবে মা, ওর আর খারাপ লাগবে না এখানে। একসাথে থেকো, একটু খেয়াল রেখে চিনিয়ে দিও সব। রূপকে দাঁড়িয়ে থাকতে দেখে রাজিয়া বেগম তাড়া দিয়ে বললেন, আচ্ছা এখন বসো এখানে, আমি নাস্তা আনছি। রূপ মাথা নেড়ে এসে একটা চেয়ার টেনে বসল, আবারও চোখ বুলাতে লাগল আশেপাশে। এই সময়টা এত শুনশান হয়ে পড়ে বাড়িটা, অথচ সন্ধ্যা হতে না হতে একদম পাখির কলতানের মতো মুখরিত হয়ে ওঠে, আর সেটা রূপের ভীষণ ভালো লাগে। নাস্তা খেয়ে বের হয়ে রূপ দেখল গ্যারেজ সম্পূর্ণ খালি। দুটো গাড়ির একটাও নেই, না থাকারই কথা। আরেকবার তাকিয়ে দেখল জাবিরের বাইকটাও নেই। দেখার প্রয়োজন ছিল না, একটু আগেই তো শুনেছে জাবিরও চলে গেছে অফিসে। তীব্র রোদ মাথায় করে রূপ ড্রাইভওয়ে পেরিয়ে গেট ছেড়ে বের হল। গলি ছেড়ে বের হয়ে রিকশার জন্য অপেক্ষা করছে আর মোবাইল ঘড়িতে সময় দেখছে। মিনিট কয়েক পর ওকে অবাক করে চৈতিদের গাড়িটা এসে থামল ওর সামনে। গ্লাস খুলতেই দৃষ্টিগোচর হল চৈতির হাসি মাখা মিষ্টি মুখটা। হাসিটারও বিস্তৃত করে মিষ্টি স্বরে এসে বলে উঠল, দেখলে কি দারুণ টাইমিং, উঠে এসো জলদি। চৈতি নিজেই দরজা খুলে অন্য পাশে সরে বসে ওকে আহ্বান করল পুনরায়। রূপ খানিক ইতস্তত করে হালকা হেসে গাড়িতে উঠে বসল। সারা রাস্তা অনর্গল প্রচুর কথা বলে গেল চৈতি। কথাপ্রেমী মেয়েটা সঙ্গস্পর্শে এসে রূপ আর চুপ থাকতে পারেনি। সেও এক পর্যায়ে কথা বলতে লাগল নিঃসংকোচে। ভার্সিটিতে গিয়ে নিজেদের কাজকর্ম শেষ করতে করতে বেলা গড়িয়ে গেল ওদের। ক্লান্ত হয়ে যখন বের হয়ে এলো, চৈতি পরামর্শ দিল, চলো ক্যান্টিন থেকে জিরিয়ে আসি, তাছাড়া গাড়িও ফোন করিনি এখনো, সময় লাগবে আসতে। রূপ দ্বিমত করল না, বরং ও নিজেও যাচ্ছিল ক্যান্টিনে যেতে। দুপুর টাইম হওয়ায় বেশ হইচই রয়েছে ওখানে। ওরা কোণের একটা টেবিলে বসল, হালকা পাতলা কিছু খাবার আর কোক অর্ডার করল। তারপর আবার শুরু হলো চৈতির খোশ গল্প। চৈতি একসময় নিতান্ত আপনজনের স্বরে জিজ্ঞাসা করল, বাবা মায়ের জন্য খারাপ লাগে? রূপ দীর্ঘশ্বাস ফেলে অকপটে স্বীকার করল, লাগবে না কেন বলো তো, অবশ্যই লাগে। চৈতি ভরসার হাসি হেসে অসুস্থ করল, ইস থাক, মন খারাপ করো না, খালাও তো আরেকজন মাই হয়। তারপর হঠাৎ উচ্ছ্বসিত গলায় বলে উঠল, আচ্ছা রূপ, চলো না আমরা একে অপরকে তুই সম্বোধন করি। তুমি তুমি করলে কেমন একটা জড়তা কাজ করে, ফ্রেন্ড ফ্রেন্ড ভাইব আসে না। তাছাড়া আমরা একে অপরের সাথে থাকব অনেকটা বছর, সেক্ষেত্রে কোনো প্রকার জড়তা থাকাটা নিশ্চয় সমীচীন হবে না। রূপ নিজেও খুশি হয়ে হেসে ফেলল, হেসিতে উদ্ভাসিত মুখে সম্মতি প্রকাশ করল, গ্রেট একটা আইডিয়া দিয়েছ, আমি রাজি আছি।
তাহলে কারেকশন করে বলো গ্রেট আইডিয়া দিয়েছিস চৈতি। রূপ ওর বলার ধরনে খিলখিলিয়ে হেসে উঠল। চৈতি অনুরূপ হাসল। এরই মধ্যে চৈতির ফোন বেজে উঠতেই দুজনে উঠে দাঁড়াল। গাড়ি এসে গেছে। চৌধুরী বাড়ির সামনে নেমে রূপ চৈতিকে ধন্যবাদ জানালো ওকে সাহায্য করার জন্য। চৈতি হেসে মাথা নাড়তে ওর গাড়ির সোজা বরাবর চলতে আরম্ভ করল। রূপকে এগিয়ে আসতে দেখে দারোয়ান মাজেদ সালাম দিয়ে জিজ্ঞেস করল, কেমন আছেন রূপাপা? রূপ ফোঁস করে নিঃশ্বাস ফেলে উত্তর দিল, ভালোই, কিন্তু রূপাপাটা কি মাজেদ ভাই? সব একত্রিত করে খিচুড়ি বানিয়ে নামটা কি ভর্ৎসনা করে দিলেন। মাজেদ দাঁত কেলিয়ে হেসে বলল, আপনার যেই নাম, যেভাবেই ডাকে, নাম বা আপনার নিজের কোনোটারই রূপের বাহার চাপা পড়বে না আপা। রূপময় রূপবতী আপামনি আপনি। রূপ ফিক করে হেসে দুষ্টুমি করল, এর আগে কোনো কবি সাহিত্যিকের বাড়িতে চাকরি করেছেন নাকি মাজেদ ভাই? কথাবার্তা তো বেশ শ্রুতিমধুর রুচিসম্মত আছে আপনার। মাজেদ দাঁত সব বের করে প্রশংসায় গর্বিত হয়ে বিনয়ী ভঙ্গিতে পূর্ব এশিয়ানদের বাউ করার পদ্ধতিতে মাথা নইল। গেট দিয়ে ঢুকে হঠাৎ মৃদু একটা ঘ্রাণ নাকে আসতেই ভ্রু কুচকাল। বোগেনফিলের ঘ্রাণ পাওয়ার কথা নয়, সেটার ঘ্রাণ প্রায় অনুভবের অনুপযোগ্যই বলা যায়। দুই পাশে খুঁজে পেতে বুঝল গেটের অপর পাশে থাকা কামিনী গাছটা থেকে ঘ্রাণ আসছে। সুন্দর মিহি একটা মন মাতানো সুবাস। যদিও দিনের বেলা হওয়ায় তেমন প্রকট নয়, এসব ফুল রাতের অন্ধার নামলেই বরং ঘ্রাণে পাগল পাড়া করতে পারে। কিন্তু রূপের ঘ্রাণ শক্তি ছোটবেলা থেকে একটু বেশিই প্রখর। ও থেমে দাঁড়িয়ে আবিষ্ট চিত্তে চোখ বন্ধ করে ঘ্রাণ টেনে নিল খুব করে। মনটা ছেয়ে গেল মোহনীয় আবেশে। কিন্তু সেই আবেশে বিঘ্ন ঘটিয়ে ওর মসৃণ কপালে বিরক্তির রেখা ফুটিয়ে তীক্ষ্ণ শব্দে বেজে উঠল বাইকের হর্ন। চমকে উঠে চোখ মেলতেই দেখল ওর সামনেই বাইক থামিয়ে স্থির হয়ে বসে আছে জাবির। রূপ কিছুক্ষণ তাকিয়েই রইল জাবিরের শান্ত চোখে। পরক্ষণই খেয়াল হল ও তো গেইট আটকে দাঁড়িয়ে আছে। দ্রুত একপাশে সরে জায়গা করে দিল জাবিরকে ঢুকতে। বাইক কিছুটা এগিয়ে এনে ওর পাশেই থামল আবার জাবির। তারপর হেলমেট খুলে মাথা ঝাঁকিয়ে এলোমেলো হয়ে পড়া ঘন কালো ঝরঝরে চুলগুলো ঠিক করল। চোখ দুটো রূপের মুখে নিবদ্ধ করে উত্তাপহীন নিরুত্তাপ গলায় মহান একটা পরামর্শ দিল, দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমানোর অভ্যাস ছেলেদের, আমাদের বাড়িতে বিছানা বালিশের ঘাটতি নেই। এরপর রূপকে কিছু বলার আর সুযোগ দিল না। কথাগুলো বলতে বলতেই হেলমেটটা লকিং সিস্টেমে ঝুলিয়ে হুশ করে বাইক ছুটিয়ে চলে গেল। এদিকে রূপ হতবাক হয়ে তার যাওয়ার পথে তাকিয়ে আছে। লোকটা কি ওকে টিজ করে গেল? ভালো কথা কেউ একে শিখায়নি কখনো? ভালো জিনিস না শিখানোর মতো দায়িত্বজ্ঞানহীন তো চৌধুরী বাড়ির মুরব্বীরা নন। তবে ঘটনাটা কি? চোখমুখ কুচকে বাড়ির ভেতর প্রবেশ করল রূপ, এবং গিয়েই বুঝতে পারল ওর জন্য বিশাল এক চমক অপেক্ষা করছিল এতক্ষণ ধরে। একদম সঠিক সময় ফিরেছে ও। ডাইনিংয়ের চেয়ারে বসে ভিডিও কলে রাফিনের সাথে কথা বলছেন আফিয়া বেগম। ওনাদের কথাবার্তা থেকে বোঝা গেল রাফিন আজ রাতের ফ্লাইটেই ফিরে আসছে। পৌঁছতে পৌঁছতে কাল দুপুর হবে বাংলাদেশ সময়। হঠাৎই অপ্রত্যাশিত সংবাদের মুখোমুখি হয়ে রূপ শটাং দাঁড়িয়ে রইল। কাঙ্ক্ষিত মানুষটাকে দেখার উত্তেজনায় বুক কাঁপতে লাগল ওর। অধীর আগ্রহ টের পেল নিজের অস্থির সত্তায়। কালকের দিনটা আসতে কত সময় লাগবে কে জানে। রাতে খাবার টেবিলে বসেও উসখুস করছিল রূপ। কেমন একটা অচেনা অনুভূতি বারবার জেকে ধরছে মনটা। শর্মী, রুমু, আবিদ অনবরত হইচই মুখর আলাপচারিতা চালিয়ে যাচ্ছে। ইশতিয়াক চৌধুরীও শফিক চৌধুরীও টেবিলেই আছেন। ওনারাও খাবারের ফাঁকে ফাঁকে নিজেদের মধ্যে টুকটাক কথাবার্তা চালাচ্ছেন। ছেলেমেয়েদের কলকোলানিতে সামান্যও বিরক্ত হতে দেখা যায় না ওনাদের। এই বিষয়টা রূপকে বেশ বিমোহিত করে। পুরুষদের মধ্যে একমাত্র জাবির লোকটাকে অসহনীয় বোধ হয় ওর। হাসি মজার এক ফাঁকে হঠাৎই সহজ সরল গলায় রুমু বলে উঠল, রাফিন ভালি আসার পর শর্মী আপুর আবার এক্সট্রা কোচিং শুরু হয়ে যাবে। কত ভালো হবে, তাই না শর্মী আপু? বলা বাহুল্য, রাতে অবসর হওয়ার পর রাফিন নিজে যেচে পড়ে শর্মীকে দেখে ঘণ্টাখানিক পড়ায়, যেটা শর্মীর মোটেও পছন্দ নয়। অথচ সবার সামনে হাসি মুখে বরণ করে নেয় বলে তারা ভাবে সে এতে অসামান্য আনন্দিত, যেমনটা ছোট্ট সরল রুমু ভাবছে। এদিকে শর্মী মুখ ভেঙচে বিড়বিড়ানি আমড়াল, কচু হবে। রুমু হট করে যেন খুব আগ্রহ খুঁজে পেল শর্মীর বিড়বিড়ানি বিষয়ে। নিজের জ্ঞানের পরিধির ক্ষুদ্রতা প্রমাণ করতেই যেন হাসি হাসি মুখে বলল, কচু কত ভাগ্যবান মানুষ, তাই না? লোকে কথায় কথায় তাকে স্মরণ করে। রূপ চোখ বড় করে বিষম খেল। শর্মী আর আবিদ প্রায় চেঁচিয়ে বলে উঠল, মানুষ? রুমু বোকা হেসে বাক্যের ভুল শুদ্ধে নিল, ও সরি, মানুষ নয়, কিন্তু একটু প্রাণীই তো। আবিদ সাথে সাথে বিস্মিত স্বরে প্রশ্ন ছুড়ে বলল,
কচু প্রাণী? কোন গ্রহের? রুমু যেন নিজেকে বিরাট জ্ঞানী ব্যক্তি হিসেবে জাহির করার সুযোগ পেয়ে বড়ই আনন্দিত হয়ে জোর গলায় লড়ল। হ্যাঁ, অবশ্যই। তোরা জানিস না উদ্ভিদরে যে প্রাণ আছে? প্রাণ না থাকলে তারা প্রাণত্যাগ করে মরে যায় কিভাবে? যার প্রাণ আছে সেই তো প্রাণী। আবির তেমন জুচ্ছই জবাব সাজাতে না পেরে আমতামতা করছে। তা দেখে শর্মী ফোঁস করে নিঃশ্বাস ফেলে বলল, ইডিয়েট, উদ্ভিদে প্রাণ থাকলেও তাকে প্রাণী সম্বোধন করা যায় না। রুমু ভ্রুকুচকে তীব্র প্রতিবাদ জানাল। যায় না কেন? এটাই তো বেইনসাফি হল না? আবিদ আর শর্মী দুইজন রুমুর গাধামিতে হতাশ হয়ে একসাথে বলে উঠল, কচু হল। ওদিকে প্রচণ্ড মজা পেয়ে খিটখিট করে হেসে উঠল রূপ। এতক্ষণ কথাবার্তায় অংশগ্রহণ না করলেও মনোযোগ দিয়ে ওদের যুক্তিতর্ক শুনছিল আর হাসি চাপার ব্যর্থ চেষ্টা চালাচ্ছিল। এতক্ষণে সেটা বাদ ভেঙে উপচে এলো। ওর সাথে হাসিতে বাকিরাও যোগ দিল ধীরে ধীরে। রূপ তক্ষুর ধরনের ভালো ছাত্রী হলেও সাবজেক্ট ভিত্তিক সহায়তার প্রেক্ষিতে কোচিং সেন্টারে ভর্তি হয়েছে। নিজের ইচ্ছা উদ্যোগী হয়েছে। সিলেবাস ও বেসিক ক্লিয়ার হয়ে গেলেই বাদ দিয়ে দিবে কোচিং। 2-1 মাস হয়তো চলবে। যেদিন কোচিং থাকে সকাল সকালই বের হতে হয় রূপকে। আজও সেই উদ্দেশ্যেই তাড়াতাড়ি ঘুম থেকে উঠে চলে গেল রূপ, কিন্তু কিছুতেই মন বসাতে পারল না ক্লাসে। বারবার মনে হচ্ছে এত বছর পর রাফিনকে দেখে কেমন প্রতিক্রিয়া হওয়া উচিত ওর। রাফিনেরই বা কেমন অনুভূতি হবে? সে কি ওকে দেখে খুশি হবে? রূপের মতোই সেও কি আদৌ কিছু ফিল করে ওর জন্য? যদি করে থাকে তাহলে অবশ্যই ওকে দেখে আনন্দিত হওয়ার কথা। রূপের সাথে চৈতিও আছে ক্লাসে। সদ্য উদ্ভব বান্ধবীর এমন অনমন্য দেখে চৈতি জানতে চাইল, তোর কি শরীর খারাপ রূপ? বাসায় চলে যাবি? রূপ বিচলিত মুখে খানিক হেসে বলল, না এমন কিছু নয়। তাহলে কি মন খারাপ? কিছুই খারাপ নয় রে ভাই, জাস্ট একটু অস্থির লাগছে। কেন অস্থির কেন লাগছে? কিছু না ভেবেই হঠাৎ কথাটা বলে ফেলেছে ও। এখন কিভাবে বুঝাবে ওর আসলে রাফিনের সামনে দাঁড়ানোর কথা ভেবেই অস্থিরতা কাজ করছে মনের মধ্যে। চৈতির উৎকণ্ঠিত মুখের দিকে চেয়েও হেসে ফেলে বলল, নতুন ক্লাস নতুন পরিবেশ তো, তাই অ্যাডজাস্ট করতে সময় লাগছে, এই জন্য অস্থিরতা, নাথিং এলস। চৈতি হাফ সেরে ওকে আশ্বস্ত করার প্রয়াসে বলল, একটু সময় দিলেই দেখবি ঠিক হয়ে গেছে। রূপ চৈতির ভরসাপূর্ণ অভিব্যক্তিতে সিক্ত হয়ে আবেগপ্রবণ স্বরে স্বীকার করল, একটু সময়েরও কম লাগবে, বরং এখনই ব্যাটার ফিল করছি, কেননা তুই আছিস যে সাথে। ভাগ্যে সুপুরবালা তোকে জুটিয়ে দিয়েছে, নয়তো কি যে করতাম ভাবলেই ভয় হয়। চৈতি বেশ সন্তুষ্টি স্বরে বলল, এতই যখন গ্রেসফুল হয়েছিস তাহলে আমার একটা রিকোয়েস্ট রাখ, একদিন চল আমাদের বাড়ি। রূপ আচমকার প্রস্তাবে সামান্য ভেবে নিয়ে উত্তর দিল, সত্যিই যাব একদিন, সময় সুযোগ হলেই জানাবো তোকে। চৈতি হেসে মাথা নেড়ে সায় জানায়। মনে মনে নিজের অবাধ ইচ্ছেটার কথা ভেবে আরও পুলকিত হল। একবার রূপকে বাড়ি নিয়ে গেলে নিজের মনের সুপ্ত আশাটা কতটুকু পূর্ণ হওয়ার যোগ্য তা বোঝা যাবে। রূপ ও চৈতি দুজনেই আজ রিকশা করে বাড়িতে ফিরল। মাঝপথেই রূপের বাড়ি, তাইও আগে নামল। চৈতিকে বিদায় জানিয়ে গেট দিয়ে ঢুকেই দেখতে পেল জাবিরের বাইকটা আর আঙ্কেলদের একটা গাড়ি বাড়ির সামনে উপস্থিত। এখন মাত্র সকাল 10টার একটু বেশি বাজে। এই সময় গাড়িগুলো বাড়িতে থাকার কথা নয়। সকাল 9টার মধ্যেই সবাই চলে যায়। সন্ধ্যার আগে দুপুরে ফিরলেও অল্প সময়ের ব্যবধানে আবার চলে যায় অফিসে। রূপ ভাবল আজ ব্যতিক্রম কেন? রাফিনের তো দুপুরে আসার কথা। চিন্তিত পায়ে ঘরে ঢুকে রূপ দেখল এলাহি কাণ্ড চলছে। প্রায় 3 মাস পর রাফিন ফিরছে, এই খুশিতে প্রচুর রান্নাবান্না হচ্ছে বাড়িতে। সকালবেলায় তোড়জোড় শুরু হয়ে গেছে। শোনা যাচ্ছে রাফিনের এক বিদেশি ফ্রেন্ডও আসছে সাথে। রাফিনদের বিজনেসের সাথেই সম্পর্কিত লোকটা। অফিসিয়াল কাজেই আসছে বাংলাদেশে। যতদিন থাকবে এই বাড়িতেই থাকতে আমন্ত্রণ জানিয়েছেন আঙ্কেলরা। আফটারঅল বিজনেসের গুরুত্বপূর্ণ ব্যক্তি, তার জন্যই আয়োজনের পরিমাণ খানিকটা বেশি। রূপ রান্নাঘরের দিকে গিয়ে দেখল আফিয়া আন্টি, খালামণি আর দুজন কাজের মহিলা একযোগে কাজ করছেন। রূপ একটু গলা ঝেড়ে জিজ্ঞেস করল, আমি তোমাদেরকে হেল্প করব খালামণি? রাজিয়া বেগম কাজ রেখে ফিরে চাইলেন। ক্লান্তিকর একটা নিঃশ্বাস ফেলে বললেন, তুই কখন আসলি? পাকামি না করে টেবিলে গিয়ে বস, আমি খাবার আনছি। রূপ হেসে মুখে বলল, তোমাকে আবার যেতে হবে না, আমার কাছেই দিয়ে দাও। রাজিয়া বেগম তাই করলেন। ট্রেতে ওকে খাবার সারিয়ে দিচ্ছিলেন, তখন রূপ জিজ্ঞেস করল, আজ কি আঙ্কেলরা বাসায় আছেন? বাইকার গাড়ি বাইরে দেখলাম। রাজিয়া উত্তর দেওয়ার আগে আফিয়া বেগম বললেন, না, তোমার আঙ্কেলরা তো সেই সকালেই চলে গেছে। রাফিনের গাড়িটা রেখে 2 ভাই এক গাড়িতে গেছে। তবে জাবিল আছে, ও গাড়ি নিয়ে এয়ারপোর্ট যাবে একটু পর। রাফিনের নির্দেশ, সম্মানিত বন্ধুকে সে ট্যাক্সিতে করে আনবে না। রূপ বুঝল এবার বিষয়টা।
মাথা সামান্য নাড়িয়ে রাজিয়া বেগমের হাত থেকে ট্রে নিয়ে সোজা রুমে চলে আসলো। খাওয়া শেষে ভীষণ ঘুম পেতে লাগল ওর। ফোনটা হাতে নিয়ে কিছুক্ষণ স্ক্রল করল, তারপর একসময় ভারী চোখের পাতা দুটো আর মেলে রাখতে না পেরে ঘুমিয়ে পড়ল। সাধের সেই ঘুমটা ভাঙল নিচতলার কর্কশ চেঁচামেচিতে। হঠাৎ ঘুম ভাঙায় স্লিপ প্যারালাইজ রোগীর মতো বুক ধরফর করছে রূপের। বিছানা থেকে ওড়নাটা বুকে জড়িয়ে জোরালো শব্দের উৎস লক্ষ্য করে দ্রুত পায়ে করিডোরে আসলো। রেলিং ধরে ঝুঁকে দাঁড়াতে দেখল মেইন দরজার সামনে দাঁড়িয়ে আছে জাবির। তার ক্রুদ্ধ দৃষ্টি ডাইনিংয়ের সামনে দাঁড়ানো মা ও চাচির উপর। রূপের হৃৎস্পন্দন আরও বাড়িয়ে জাবির পুনরায় গর্জে উঠল। কাল থেকে মাথা ভেজে ফেলেছ আমার। একবার বলেছি না যাব আমি, তাহলে বারবার তাড়া দেওয়ার অর্থ কি? তোমার ছেলে তো দুধের শিশু নয় যে এয়ারপোর্টের ভিড়ে হারিয়ে যাবে। আফিয়া বেগম চোখমুখ শক্ত করে রুষ্টস্বরে বললেন, রেগে যাওয়ার মতো কি বললাম? তুই এমন আচরণ করছিস কেন? রাফিনের কাছ থেকে একটু আদব কায়দা শিখিস, বুঝলি? ওনার কথাটা যেন আগুনে ঘি ঢালের দাজ করল। জাবির কর্কশ কণ্ঠের আওয়াজ আরও উচ্চে চড়িয়ে বলল, আফনান জাবির চৌধুরী কারো কাছ থেকে শেখে না। আর শুনে রাখো, আজ যাচ্ছি, কিন্তু ফার্দার আমাকে এসব কাজের জন্য অনুরোধ করলে ব্যাপারটা প্রলয় পর্যায়ে চলে যাবে। আমি তোমার ছেলের অ্যাসিস্ট্যান্ট নই, এটা মনে রাখবে ইচ অ্যান্ড এভরি মোমেন্ট। বজ্রাঘাতের মতো কথাগুলো শেষ করেই হনহনিয়ে বের হয়ে গেল। জাবির আফিয়া বেগম ছেলের প্রস্থানের পথে চেয়ে কিছুক্ষণ শক্ত হয়ে দাঁড়িয়ে থেকে আস্তে করে ডাইনিংয়ের একটা চেয়ারে বসে পড়লেন। ক্রোধ ছাপিয়ে মুখটা মলিন হয়ে গেল নিমিষে ওনার। রাজিয়া বেগম পাশেই ছিলেন। এতক্ষণ মা ছেলের উত্তপ্ত বাক্যবিতণ্ডা নিভৃত করতে সচেষ্ট ছিলেন তিনি। আফিয়া বেগম বসে পড়তে তিনি হতাশ শ্বাস ফেলে কাঁধে হাত রেখে ভরসার সারে বললেন, তুমি তো ছেলেটার অসম্ভব পরিমাণ রাগ সম্পর্কে জানোই ভাবি, তাহলে কেন ও রেগে যায় এমন সব কাজ করো? তাছাড়া রাফিনের প্রতি ওর রাগটা এখনও মিটেনি, তাই অল্পতেই এমন চটে গেছে। অন্যথায় নিজের ভাইকে ও ঠিকই ভালোবাসে। রাজিয়া সান্ত্বনার বাণী শুনে আফিয়া বেগম কেবল একটা দীর্ঘশ্বাস ফেললেন। উপরে দাঁড়িয়ে থাকা হতবাক রূপ বুঝতে পারল দুই ভাইয়ের মধ্যে সম্পর্ক ভালো নেই। আজ এক্ষণে জাবিরের এমন ভয়াল অগ্নিমূর্তি দেখে তার প্রতি রূপের মনের বিতৃষ্ণাটা আরও বেড়ে গেল। ওর এমন মানুষ কশ্চিনকালও পছন্দনীয় ছিল না, যারা রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে অন্যের উপর গর্জে ওঠে। রূপ আলতো একটা নিঃশ্বাস ফেলে রুমে চলে গেল। চলবে। সে প্রথম প্রেম আমার রূপাঞ্জনা। পর্ব 05। লেখিকা মেহেরুন্নিসা মিমি। দুপুরের দিকে রাজিয়া বেগমের কাছে জাবিরের ফোন এলো। সে জানালো অনির্দিষ্ট কারণবশত রাফিনের ফ্লাইট 2 ঘন্টা লেইটে টেক অফ করেছিল, তাই যথাসময় 2 ঘন্টা পর ল্যান্ড করবে। সংবাদটা নিমিষেই পুরো বাড়িতে ছড়িয়ে পড়ল। অপেক্ষমান সকলে যার যার মতো খেয়ে দিয়ে রুমে চলে গেল। রূপও লাঞ্চ শেষে রুমে এসেছে। এমন সময় চৈতি ফোন করল, জানতে চাইল বিকেলে ওর সাথে শপিংয়ে যাবে কিনা রূপ। রূপের যাওয়ার ইচ্ছে নেই, যেহেতু রাফিন আসবে, আর সেই মুহূর্তটাও মিস করতে চায় না। কিন্তু সোজাসাপটা প্রস্তাবটা প্রত্যাখ্যানও করতে পারল না, চৈতি কষ্ট পায় কিনা ভেবে। রূপ খানিকক্ষণ ইতস্তত করে অবশেষে বলল, আমার তো কিছু কেনার নেই রে চৈতি, সব কিছুই আসার আগে আম্মু কিনে দিয়েছে। চৈতি ওর অসহমতিটা বুঝতে না পেরে সরল কণ্ঠেই বলল, তাহলে আমাকে না হয় কোম্পানি দিলি, আমি কিনব, তুই চুজ করতে সাহায্য করবি। দুজনে একটু ঘোরাঘুরিও হবে। পড়াশোনার চাপ বেড়ে গেলে তখন ক্লাস নিয়ে দৌড়ঝাঁপ করতে করতে আর বের হওয়ার তেমন সুযোগ হবে না। চৈতি এত করে অনুরোধ করতে রূপ আর অরাজি হওয়ার মতো বাহানা পেল না। চৈতি ওকে পিক করবে জানিয়ে ফোন রাখল। রূপ সময় দেখল এখনও বিকেলের বেশ দেরি। ও ভারমুখ করে গায়ে লিয়ে দিল আবার বিছানায়। নানান কর্কনার জাল বুনতে বুনতে ঘুমিয়ে পড়ল একসময়। ঘুম নামক জিনিসটা ওর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও প্রিয় জিনিসগুলোর মধ্যে অন্যতম। প্রচুর ঘুমকাতুরে খেতাবে সে আখ্যায়িত হয়েছে পরিবার থেকে শুরু করে বন্ধু বান্ধবদের কাছেও। পুরনো ফ্রেন্ডরা প্রায়ই ওকে ঘুমকুমারী বা স্লিপিং বিউটি নামেও টিজ করত। বিছানা দেখলেই ঘুমিয়ে পড়তে ইচ্ছে করে রূপের। সকালে একবার ঘুমিয়েও এখন অনায়াসেই ঘুম এসে গেল ওর। যদিও তখনকার ঘুমটা জাবিরের বিতৃষ্ণাজনক উপদ্রবে অর্ধপূর্ণ রয়ে গেছে, সেটাই পূরণ করে নিচ্ছে এখন। বিকেলের আলো মলিন হওয়ার আগেই তৈরি হয়ে নিল রূপ। খালামণির কাছে বলে বের হলো বাড়ি থেকে। চৈতি ফোন করে বের হতে বলে জানিয়েছে ও গাড়ি নিয়ে অপেক্ষা করছে বাড়ির সামনেই। রূপ দ্রুত পায়ে গেট পার হয়ে দেখল আজও দরজা খোলা রেখে অপেক্ষা করছে চৈতি। রূপ গাড়িতে উঠে বসে লক্ষ্য করল সেদিনের ড্রাইভার নেই আজ। রূপকে কৌতূহলী দৃষ্টিতে পরিবর্তিত ড্রাইভারটার দিকে তাকাতে দেখে চৈতি হেসে ব্যাপারটা জানাল, আমার ভাইয়া। রূপ অবাক হল, সাথে খানিকটা বিরক্তিও মিশ্রিত হল ওর অভিব্যক্তিতে। ওদের সাথে যে চৈতির ভাইও যাচ্ছে সেটা তো জানায়নি চৈতি। দুজন বন্ধুর মধ্যে একজন ব্যাটালোকের কি কাজ? ব্যাপারটা ঘটে গেছে যদিও, তবুও রূপের পছন্দ হচ্ছে না কিছুতেই।
এমনিতেই ওর মধ্যে সংকোচের বাড়াবাড়ি রকম উপস্থিতি আছে, সহজে কারোর সাথে সহজ হতে পারে না। কোথায় ভেবেছিল রাফিনা ষাটখুশিতে প্রফুল্ল চিত্তে চৈতির সাথে গল্প করতে করতে যাবে, আনন্দের সাথে কাটাবে শপিংয়ের সময়টা। কারণ অপেক্ষার মধ্যেও দুর্নিরোধ্য ও সুপ্ত এক প্রশান্তি আছে, যা কেবল অপেক্ষিত বস্তুটা প্রতি মুহূর্তে নিকটে অগ্রসর হচ্ছে জানার পরে অন্তরকে প্রশান্তির অনুভূতিতে আবৃত করে। এখন আর সেই সুপ্ত প্রশান্তি উপভোগ করা হবে না। চৈতি ভাইয়ের সামনে কথা বলতেই আড়ষ্ঠতা কাজ করবে রূপের, গল্পগুজব তো কয়েক মাইল দূরের বিষয়। চৈতে আমার ভাই পরিচয় দেওয়ার পরপরই লোকটা ঘাড় ঘুরিয়ে নিজ বাকিটা পরিপূর্ণ করল। আমি নাহিয়ান সাদাফ, নাইস টু মিট ইউ। রূপ বাধ্য হয়ে খানিকটা ইতস্তত হেসে বলল, নাইস টু মিট ইউ টু ভাইয়া। সাদাফ দৃষ্টি আবার সামনে ঘুরিয়ে নিয়ে গাড়ি স্টার্ট দিয়ে জিজ্ঞেস করল, নাম বললে না? রূপ স্বাভাবিক থাকার চেষ্টায় নির্বিকার কণ্ঠে জানাল, রূপাঞ্জনা কবির। লোকটা সামান্য হেসে স্বতঃস্ফূর্ত স্বরে জিজ্ঞেস করল, সংক্ষেপে মেবি রূপ। রূপ চুপ করে তাকিয়ে রইল সামনের রাস্তায়। উসখুস দৃষ্টি ঘুরছে গলি থেকে বের হয়ে মেইন রোডে পৌঁছানোর পথটাতে। রিয়ারভিউ মিররে ওর অনমানস্ক চাহনি লক্ষ্য করে সাদাফ বলল, অ্যাকচুয়ালি একটু আগে চৈতি ফোনে এটাই ডাকছিল, তাই জিজ্ঞেস করলাম। রূপ ছোট করে শুধু সায় জানালো, জি, সংক্ষেপে রূপ বা রূপা। পাশ থেকে এবার চৈতি কণ্ঠ নামিয়ে ওর কানের কাছে ফিসফিস করে বলল, তুই এমন ইনসিকিউর হলে কথা বলছিস কেন বলতো? বি ইজি, ভাইয়া খুব ফ্রেন্ডলি। রূপ সেই কথায় পাত্তা দিল না। লোকটা ফ্রেন্ডলি হলেই ওর কি, আর না হলেই ওর কি। ও ব্যস্ত হয়ে পড়ল চৈতির সাথে নোটস নিয়ে কথা বলতে। নিজেদের ডিপার্টমেন্টের বিভিন্ন বিষয়ের আলাপে মেতে উঠল একসময়। গাড়ি চালাতে চালাতে চুপচাপ ওদের কথা শুনছিল সাদাফ। মাঝখানে একবারও কিছু বলেনি। এতে রূপ বরং খুশিই হল। ও ভেবেছিল লোকটা মনে হয় গায়ে পড়া স্বভাবের। রূপের খুশিটা আরও উচ্চতায় তুলে ওকে নিস্তার দিয়ে যেন মলে পৌঁছে ওদেরকে একা ছেড়ে দিল সাদাফ। নিজে গাড়ি নিয়ে চলে গেল কোথাও। বলে গেল ওদের কাজ শেষ হলে ফোন করে জানাতে, পৌঁছে যাবেন তাৎক্ষণিক। সে আশেপাশেই আছে, এদিকে থাকা কিছু বন্ধুদের নিয়ে। রূপ অবাক নয়নে চৈতির কেনাকাটার বাহার দেখল। পছন্দ তো করতে পারছে না কিছুই, আবল তাবল যা দেখছে তাই কিনে ফেলতে যাচ্ছে। একসময় হতাশ হয়ে রূপ বলল, আমাকে না এনে আন্টিকে আনা উচিত ছিল তোর। আমি নিজেও এসবে আনারি। মা আর ভাবিকে ছাড়া যাইনি কখনো শপিং করতে। চৈতির মধ্যে হতাশার কোনো কানাকড়িও নেই। ও বরং উচ্ছ্বসিত গলা নিজের গুণগান রটাতে ব্যস্ত হল। মা আসলে আমাকে শান্তিতে কিনতে দিত না। যা ধরতাম তাতেই বলতো, এই তোর পছন্দের ছিঁড়ি, তাই তোকে এনেছি। আমি সবসময় এভাবেই শপিং করি, এলোমেলোভাবে। সমস্যা কি এতে? তুই বরং আজ আমার কাছ থেকে শিখে নে। রূপ চোখ উল্টে অসম্মতি প্রকাশ করল। আমার আর কাজ নেই তোর এই হিবিজিবি কেনার স্টাইল শিখব। সুন্দর মতো দেখে শুনে যাচাই করে কিন, তা না চোখ পড়তেই ব্যাগে তুলে নিচ্ছ সব। পাগল মেয়ে। চৈতি রূপের বিরক্তিমাখা ঠোঁট ফোলানো দেখে ফিক করে হেসে পড়ল। তারপর ওর হাত ধরে টেনে নিয়ে গেল জেন্টস সেকশনে। আশেপাশে চোখ বুলিয়ে দেখতে দেখতে বলল, একটা শার্ট চুজ করে দে তো, ভাইয়ার জন্য নিব। রূপ চোখমুখ কুচকে ভরকে যাওয়া দৃষ্টিতে তাকিয়ে রইল বান্ধবীর পানে। কুচকানো ভ্রজরা খানিকটা উপরে তুলে বলল, পাগল হয়েছিস? মাত্রই তো বললাম আমি নিজের জিনিসও একা পছন্দ করে কিনি নাই, সেখানে ছেলেদের জিনিসে কি ছাই বুঝব। এখন কি একা পছন্দ করছিস? আমি আছি না? তোর উদ্দেশ্যটা কি বলতো? আজ আমাকে বেরি করেতিস বিব্রত করার জন্য, তাই না? চৈতি হেসে ফেলে বলল, এভাবে ভাবছিস কেন? ভাইয়াকে দেখার পর থেকেই কেমন কঠিন হয়ে আছিস তুই। নর্মাল হ, আর একটু দয়া করে আমাকে বল কোন কালারটা ভাইয়াকে মানাবে। রূপ আর কথা বাড়াল না। ফোঁস করে নিঃশ্বাস ফেলে এক একে দেখতে লাগল শার্টগুলো। হঠাৎ এর মধ্যে একটা চেক চেক শার্ট ওর এত পছন্দ হল, ইচ্ছে করল নিজেই কিনে বাড়ি নিয়ে যায়। শার্টটা ছুঁয়ে অন মনে ভাবতে লাগল, রাফিনকে এটাতে কেমন মানাবে। এতে কি তার দেহে বুদ্ধদেব গুহের তৈরিকৃত চরিত্র অনুরাগ রায়ের মতো পুরুষোচিত শৌর্যে ও ব্যক্তিত্বে আভিজাত্য ফুটে উঠবে। রূপের মনে হল তাকেই শার্টে শুধু বাহ্যিক সৌন্দর্যই নয়, অভ্যন্তরীণ ব্যক্তিত্ব দৃঢ় লাগবে। কিন্তু রূপ যদি আবেগবশত এটা কিনেও নেয়, দিতে তো পারবে না রাফিনকে। দেওয়ার মতো কোনো সম্পর্ক বা পরিস্থিতি ওদের মধ্যে তৈরি হয়নি কখনো। তবুও যদি মনের আকাঙ্ক্ষাকে প্রাধান্য দিয়ে পেশ করেই ফেলে, অজুহাতটা দিবে কি রূপ? ব্যাপারটা নিশ্চয়ই শোভনীয় দেখাবে না।
বরং এর পরিবর্তনে বিরাট লজ্জাজনক ঘটনা হয়ে যাবে। রাফিন তোর বয়ফ্রেন্ড লাগে না যে সে সহজভাবে দেখবে বিষয়টা। মেয়ে হয়ে এমন অগ্রগতি বিরাট নিন্দার ব্যাপার হবে। তাই এই সুপ্ত আকাঙ্ক্ষা এখানেই পদত্তলিত করে পিষে ফেলল ও। হঠাৎ এক কোণ থেকে চৈতির গলা পেয়ে অযাচিত ধ্যান ভাঙল ওর। চৈতি উল্লসিত স্বরে হাসিমুখে জানতে চাইল, ভালো লাগে এটা? রূপ সম্বিত ফিরে পেয়ে দ্রুত হাত সরিয়ে নিল শর্টটা থেকে। কিন্তু চৈতি না ছোড়বন্দা। সে সত্যি সত্যি এই শার্টটাই কিনে নিল। রূপ শুধু আশ্চর্য চোখে দেখল ঘটনাটা। কিছু না বলে চুপচাপ হজম করার চেষ্টা করল। তবুও বিদ্রোহী মস্তিষ্ক সজোরে চেঁচিয়ে চলেছে, চৈতি ওর পছন্দকে গুরুত্ব দিয়ে নিজের ভাইয়ের জন্য শার্ট কিনল কেন? ব্যাপারটা ব্যাপক গোলমেলে নয়? তথাপি এসব চিন্তা ভুলে গিয়ে দুজনে আবার হাঁটাহাঁটি শুরু করল। এই তলা থেকে ওই তলায় চক্কর কেটে কেটে দুহাত ভরে কেনাকাটা করল চৈতি। মেয়ে মানুষ মলে এসে কিছু কিনবে না, এর চেয়ে দুঃসাধ্য বিষয় বোধহয় পৃথিবীতে নেই। সেই পরিক্রমা রক্ষার্থে যেন টুকটাক করে রূপ নিজেও বেশ কিছু জিনিস কিনে ফেলল, যার মধ্যে বেশিরভাগই সাজগোজে সরঞ্জাম। ক্লান্ত অবিশ্রান্ত হয়ে রূপ যখন বাড়ি ফিরল, তখন সন্ধে পেরিয়ে রাত বেড়েছে অনেক। আরেকবার সময় দেখেই অসহায় মুখ করে ফেলল রূপ। এত দেরি হবে ভাবেনি। এদিকে পা দুটো ব্যথায় টনটন করছে। ফিরার সময় আর চৈতির অপেক্ষা করেনি রূপ। ভাইকে ফোন করে যখন অপেক্ষা করছিল চৈতি, বর্ধিত রাতের অজুহাত পেশ করে রূপ তড়িঘড়ি করে বিদায় নিয়ে চলে এসেছে। রিকশা থেকে নেমে দেখল গেট খোলাই আছে, দারোয়ান নেই আশেপাশে। রূপ ভিপরে ঢুকে উঁকি দিয়ে দেখল কালো বাইকটা না থাকলেও গাড়ি দুটো গ্যারেজে উপস্থিত। তার বুকটা ধরাস করে উঠল কেন যেন। নিঃশ্বাস ভারী হয়ে গেল অকথিতভাবে। অঘোষিত রায়ে মাথায় বাজল নব্য রচিত সুর। রাফিন চলে এসেছে তবে। ক্লান্তিকর শ্বাস চেপে গুটি গুটি পায়ে বাড়িতে ঢুকল রূপ। নিচতলায় ড্রয়িং রুমের শোরগোল চলছে। আদিব, রুমু, শর্মিসহ একযোগে সবার গলা পাওয়া যাচ্ছে। রূপকে দেখেই কিচেনের দরজা থেকে রাজিয়া বেগম ডেকে উঠলেন, এতক্ষণ লাগলো তোর? যাও ফ্রেশ হয়ে আয়, একসঙ্গে নাস্তা করবি। রূপ মাথা নাড়িয়ে ব্যথায় ভারী পা দুটো টেনে সিঁড়ি বেয়ে উঠল। যেতে যেতে নিচে চোখ বুলালো আরেকবার। বসার ঘরের দরজাটা এখান থেকে দেখা গেলেও ভিতরটা দৃশ্যমান হয় না। ও ঘাড় এদিক সেদিক বাঁকিয়েও বুঝতে পারল না রাফিন সেখানে রয়েছে কিনা। সবার মধ্যে একবারও তার গলার আওয়াজ পাওয়া যায়নি। রূপ ভাবল, দীর্ঘ জার্নি থেকে ফিরে হয়তো রেস্ট নিচ্ছে এখনও। নিচে চোখ রেখেই উপরে চলার কারণে সামনে যে কেউ এসে দাঁড়িয়েছে সেটা টের পেল না রূপ। সিঁড়ির শেষ ধাপটাতে পা রেখে আচমকা ব্যক্তিটার সাথে ধাক্কা খেয়ে চিৎপটাং হয়ে পড়ে যেতে নিলে হাত টেনে ধরল মানুষটা। মুহূর্তে খিঁচে বুঝে গেল ওর চোখের পাতা। আতঙ্কিত ভয়ার্তা চোখ দুটো যখন মেলল, থমকে যাওয়া দৃষ্টিতে দেখতে পেল সারা মুখে দুষ্টুমির হাসি হাসি ভাব ফুটিয়ে ওকেই দেখছে রাফিন। প্রথম দেখাটাই এমন আপত্তিকর পরিস্থিতিতে হওয়ায় লজ্জায় মাটিতে মিশে যেতে ইচ্ছে করল রূপের। চেয়েছিল ফ্রেশ হয়ে একটু পরিপাটি হয়ে তারপর দেখা হবে, অথচ ক্লান্ত অবিশ্রান্ত মুখে অগোছালো চুলেই আছে এখনও, আর দেখা হয়ে গেল এতদিনের বহুল কাঙ্ক্ষিত সেই মানুষটার সাথে। এমন বিচ্ছিরিভাবেই কেন হতে হলো এত বছর বাদের প্রথম সাক্ষাৎটা? এর উপর আবার তারই সাথে ধাক্কা খেয়ে চিৎপটাং হয়ে এখনই পড়ে যাচ্ছিল। দুঃখে হাত পা ছুঁড়ে কেঁদে ফেলতে ইচ্ছে করল রূপের। পড়ে যাচ্ছিল বলে ভুল হয়েছে। এখনও ও ঝুলেই আছে রাফিনের হাতের মুঠে পকড়ে। কিঞ্চিত ঠোঁট বাঁকিয়ে রাফিন হাতে চাপ বাড়িয়ে টেনে সোজা করল। সোজা হয়ে দাঁড়িয়ে চোখ বন্ধ করে নিঃশ্বাস ফেলল রূপ। ওর বাড়ন্ত হৃৎস্পন্দন মনে হচ্ছে সামনে উপস্থিত রাফিনও শুনতে পাবে। চোখ খোলে পিটপিট করে এলোমেলো দৃষ্টিতে দেখল ঠোঁট ঈষৎ কামড়ে ধরে রাফিন এখনও একদৃষ্টে ওকেই দেখছে। ওকে তাকাতে দেখে চোখ ছোট করে দুষ্টু স্বরে জিজ্ঞেস করল, আমার কাজে কি তোমাকে পতনের হাত থেকে বাঁচানো, নাকি আমাকে দেখলেই তোমার গায়ের শক্তি সামর্থ্য লোপ পেয়ে মাথা ঘুরে ওঠে? রূপের এমন তির্যকপূর্ণ কথায় কান দুটো ঝাঁ ঝাঁ করে উঠল লজ্জায়। অস্থির দৃষ্টি সরিয়ে ফ্যাঁসে গলায় অবশিষ্ট ইজ্জতটুকু রক্ষার উদ্দেশ্যে বলল, আমি আপনাকে দেখিনি। এত বড় মানুষকে দেখো না কমি, তোমার দৃষ্টিশক্তির প্রতি আমার মায়া হচ্ছে। রূপ হতবিহ্বল দৃষ্টিতে তাকালো রাফিনের মুখে। সারা মুখে তার কৌতুকের ছাপ স্পষ্ট। রূপ অসহায় মুখ করে ভাবল, এরা দুই ভাই এমন কথার প্যাচে ফেলে দেয় কেন ওকে?
অন্য কিছুতে সামঞ্জস্য না থাকলেও ঘুরিয়ে পেঁচিয়ে তির্যক কথা বলার ক্ষেত্রে দুজনের মধ্যে ফারাক নেই। রাফিনের পাশে এবার দেখা গেল তার বিদেশি বন্ধুকে। সেও রাফিনেরই সমবয়সী। ছেলেটা একটকর আবিষ্ট চিত্তে চেয়ে আছে রূপের মুখে। জড়তা ও সংকোচে প্রায় কুঁকড়ে গেল রূপ। একের পর এক এসব কেমন মুসিবত শুরু হলো আজ ওর সাথে। ছেলেটার একরুখা দৃষ্টির প্রকোপ লক্ষ্য করে রাফিন নিজেও খানিকটা ভ্রু কুঞ্চিত করল। ব্যাপারটা তার নিজেরও যে প্রীতিকর বোধ হয়নি তা বোঝা গেল অবিলম্বে। রাফিন ট্রাউজারের পকেটে দুহাত গুজে সামান্য কেশে ইংরেজি উচ্চারণে মৃদু ধমকের স্বরে সতর্ক করল, জেমস, চোখ নামাও ইডিয়েট, অন্যের জিনিসে নজর দেওয়া গর্হিত কাজ জানো না? ছেলেটা ক্ষণমাত্র দেরি না করেই চোখ সরাল। হয়তো সে নিজের অজান্তেই চেয়েছিল। রাফিনের তির্যক বিদ্রুপে ভড়কে গিয়ে থতমত খেয়ে জিজ্ঞেস করল, কার জিনিস? সেটা তোর জানা আপাতত জরুরি নয়। কথাটা বন্ধুর উদ্দেশ্যে বলে রাফিন রূপের দিকে ফিরে চমৎকার করে হেসে বলল, বাই দ্য ওয়ে, নাইস টু মিট ইউ রূপ। বিপন্নগ্রস্ত এই পরিবেশে তটস্থ হওয়ার রূপের যখন হুঁশ ফিরল, দেখল রাফিন বা জেমস কেউ সামনে নেই। রাফিন উপরোক্ত কথাটা বলেই সাবলীল ভঙ্গিতে নেমে গেছে। জেমস আর কোনো দিকে না তাকিয়ে রাফিনকে অনুসরণ করে বসার ঘরের উদ্দেশ্যে হাঁটা ধরল। পিছনে ঘুরে নিচেরদের গমনপথে চেয়ে বুকে হাত দিয়ে বেসামাল ধুকপুকানি সামলাল রূপ। তারপর হাত থেকে ছিটকে পড়া শপিং ব্যাগগুলো নিজের ঘরে গেল। যেতে যেতে জটিল এক সমীকরণ মিলাতে তৎপর হল। রাফিন কি অন্যের জিনিস বলতে রূপকে তার নিজের জিনিস বুঝিয়েছে? ভাবতেই মস্তিষ্কের অলস অংশগুলো লাফিয়ে সজাগ হয়ে উঠল। তারা দায়িত্ব সহকারে ভাবাতে সাহায্য করল, রাফিন কি তাহলে ওকে ভালোবাসে বা পছন্দ করে? পলকের মধ্যে গাল দুটো লালচে হয়ে উঠল মুপের। রাফিন কিভাবে জানে না রূপ, তবে এখনও ওকে এতটা মনে রেখেছে, আর হিমিয়াপুর বিয়ের দিন পতনের হাত থেকে রক্ষা করার মতো ক্ষুদ্র ব্যাপারটাও ভোলেনি দেখে আনন্দের ডানা ঝাপটে উঠতে ইচ্ছে করছে ওর। রাফিনের সাথে বহুল আকাঙ্ক্ষিত সাক্ষাৎ, তার উচ্চরিত মাধুর্যপূর্ণ কথাবার্তা আর কাছের মানুষের মতো করা আচরণের ফলস্বরূপ রূপের মনে খুশির যে পায়রম লাউরি করছিল, দুদিন বাদেই অকাম্য এক ঘটনায় সেগুলো ডানা ভেঙে ঝুপ করে মাটিতে গড়িয়ে পড়ল। শত চেষ্টা করেও আর ভগ্ন ডানাদয় ঝাপটে শূন্যে উঠে উড়াউড়ির সাধ্য হল না। রূপ সকালে কোচিং থেকে ফিরেই জানতে পারল, খালামণি আর আফি আন্টি মিলে আজ পাত্রী দেখতে যাবেন। সাথে আঙ্কেলরাও যাবেন, তার বলার অপেক্ষা রাখে না। রূপের মাথায় আকাশ পাতাল মহাকাশ ঝুরঝুর করে ভেঙে পড়ল যখন শুনল পাত্রীটা দেখা হবে রাফিনের জন্য। ব্যাপারটা জেনে রূপের আর স্বাভাবিক চিন্তাভাবনার ক্ষমতা রইল না। ব্রেনটা খট করে হ্যাং মেরে গেল। সারাটা দিন রুমে বন্দি হয়ে এলোপাথারি চিন্তাধারণায় বুঁদ হয়ে রইল। এইসব কি হচ্ছে? তার আর রাফিনের মধ্যে তো কিছুই নেই। তাহলে কিসের আশা ও দুরাশায় সে কষ্ট পাচ্ছে? রাফিন তো কখনো ওকে ভালোবাসার সামান্যতম ইঙ্গিতও দেয়নি, কখনো স্বীকার করেনি বা স্পষ্ট বুঝতে দেয়নি সে আদৌ রূপকে ভালোবাসে কিনা। তাহলে রূপ কেন এত অযাচিত স্বপ্নে বিভোর হয়ে আছে? রাফিন পরিবারের বড় ছেলে, তাকে সবার আগে বিয়ে করতে হবে, আর এটাই স্বাভাবিক। রূপের মনে পড়ল, আসলেই তো রাফিনের যে অনেক বয়স হয়েছে সেটা তো আগে মাথায় আসেনি তার। ৩০-এর একটু বেশিই হবে বয়স। এখন বিয়ে না করলে কখন করবে? এজন্যই বোধহয় সবার মধ্যে তোড়জোড়ের ঘটা খানিকটা বেশি। কিন্তু সদ্য যৌবনারম্ভ উচ্ছল হৃদয়া রূপ যে এমন কিছুর জন্য মোটেও প্রস্তুত ছিল না। নিজেকে আজ হুট করে বড্ড বোকা মনে হতে লাগল। তাকে নির্বোধের খেতাবে ভূষিত করে সত্যি সত্যি বিকেলে খালামণিরা চলে গেলেন পাত্রী দেখতে। একতরফাভাবেই যে নিজেই সমস্তটা ভেবে নিয়ে প্রত্যাশার রঙিন স্বপ্নে বিভোর হয়ে বসে থাকে, সে নির্বোধ নয় তো কি? রূপ শুনেছে রাফিন যায়নি বড়দের সাথে, এও শুনেছে তাকে জোড়াজুড়ি করেও নিতে পারেনি কেউ। উড়ো উড়ো এই সামান্য তুচ্ছ সংবাদেই কেন যেন রূপের বিক্ষিপ্ত মনটা কিঞ্চিত হলেও শান্ত হয়েছে। হয়তো রাফিনের এই অনিচ্ছার মধ্যেই সে সামান্য আশার আলো খুঁজে নিয়েছে। তাই শুধু শান্ত নয়, ওর বুক থেকে যেন ওজনদার এক বিরাট কায় পাথর নেমে গেছে। একতরফাভাবেই আবারও ভাবতে বসল নিজেরই মন গড়া ধারণা। রাফিনের নিশ্চয় মত নেই এই বিয়ে সম্পৃক্ত বিষয়। বড়রা নিজেদের দায়িত্ববোধ থেকে স্বইচ্ছায় গিয়েছে। রাফিন যদি অনিচ্ছা প্রকাশ করে তাহলে জোর করে তো বিয়ে করাতে পারবে না। মনে মনে হালকা স্বস্তিবোধ হতেই ফিঙ্গার ক্রস করে পড়তে বসল। এদিকে রাত বেড়ে চলেছে।
শর্মি, আবিদ সবার সাথে গিয়েছে। রূপ যায়নি বলে ওকে সঙ্গ দেওয়ার জন্য রুমুকেও রেখে যাওয়া হয়েছে। তাছাড়া এত পলাপান নিয়ে কোথাও যাওয়াটাও সমীচীন নয়। রুমুও সন্ধ্যা থেকে একটানা পড়ায় নিবিষ্ট ছিল, আর ধুমচেখানিক পড়াশোনা করলেই খিদেটা যেন তুলনামূলক অল্প সময়েই চরম আকার ধারণ করে। সেই প্রেক্ষিতেই ক্ষুধার্ত রুমু কিছুক্ষণ ফ্রিজ ঘাটাঘাটি করেছে। বেশ কিছু খাবার থাকা সত্ত্বেও কোনোটাই মনে না ধরায় অবশেষে রূপের ঘরে এসে মুখ ফুলিয়ে আবদার করল, রূপাপু, খিদে পায়নি তোমার? আমার তো প্রচুর পেট গুড়গুড় করছে, কারোর আসার নামগন্ধটাও তো পাওয়া যাচ্ছে না। চলো না আমরা দুজনেই কিছু একটা বানিয়ে খাই। রূপেরও নিজের খিদে পাচ্ছিল তখন থেকে। রুমুর কথাই তাই এক লাফে সম্মত হয়ে গেল। দুজনে একসাথে কিচেনে যাওয়ার পর রুমু বলল, এক কাজ করি, চলো একবারে ডিনারই সেরে ফেলি। তুমি বিরিয়ানি রান্না করতে পারো আপু? রূপ জবাবে বলল, পারি, তবে টেস্ট এক এক সময় এক এক রকম হয়। রুমু খিলখিল করে হেসে রূপকে আস্তস্ত করল। মশলাপাতি খুঁজে পেতেই ওদের দুজনের আধ ঘন্টা চলে গেল। এরপর আবার ফ্রিজে কোনটা খাসির মাংস কোনটা গরুর মাংস সেটাও বুঝতে গিয়ে চীনের মহাপ্রাচীর ডিঙিয়ে আনার মতো কাহিল অবস্থা। এদিকে রাজিয়া বেগম ফোন ধরে বলেছেন ওনাদের আসতে আরও সময় লাগবে, কারণ দুর্নিরোধ্য জামের কারণে গিয়ে পৌঁছতেই প্রচুর দেরি হয়েছে। রূপ একে একে সব বন্দোবস্ত করে আল্লাহর নাম স্মরণ করে বিরিয়ানি চড়িয়ে দিল। আগে কয়েকবার রান্না করলেও এই বাড়িতে এই ওর প্রথম রান্না বলা যায়। চা, কফি আর টুকটাক জলখাবার জাতীয় রান্না ছাড়া আর কিছু তৈরি করা হয়নি কখনো। বিরিয়ানি যে পরিমাণ চড়িয়েছে তাকে বেশ কয়েকজন খেতে পারবে, তাই প্রার্থনা করল আঙুল চাটার মতো সুস্বাদু না হোক, মুখে নিয়ে আবার ফেলে দেওয়ার মতো যেন না হয় অন্তত। যদিও নিজের প্রতি আত্মবিশ্বাসের অভাব নেই, কারণ রান্নার হাত ওর ভালোই। রুমু পাশে দাঁড়িয়ে গল্প করছে রূপের সাথে। এরই ফাঁকে হঠাৎ মনে পড়েছে এমন ভঙ্গিমে উল্লাসে ভরপুর কণ্ঠে একসময় বলল, রাফিন ভাইয়ার বিয়ে হলে খুব ভালো হবে, তাই না আপু? আমাদের ফ্যামিলি মেম্বার আরও বাড়বে, আর যখন ভাইয়ার দু একটা বেবি হবে তখন সংখ্যাটা তরতর করে আরও বাড়বে। রূপের কপালের ঘাম মুছতে গিয়ে হাতটা ওখানেই থমকে গেল। ও ত্রস্ত হাতে অবশিষ্ট কাজগুলো শেষ করে রুমুকে বলল, রান্না শেষ, তুই এবার খেয়ে নে। রূপ হাত ধুয়ে কিচেন থেকে বেরোচ্ছে। রুমু ডেকে জিজ্ঞেস করল, তুমি খাবে না? রূপ হালকা হেসে জবাব দিল, আমি আরও পরে খাবো। জানিস তো, যে রাঁধে তার খাওয়ার রুচিটা সাময়িকের জন্য নড়বড়ে হয়ে যায়। খিদেটা ফিরে এলেই খাবো আমি। রূপ আর ওপরে নিজের রুমে না গিয়ে বসার ঘরের উদ্দেশ্যে গেল। দরজার কাছ থেকে শব্দ পেয়েই চমকে উঠল। দ্রুত পা বাড়িয়ে দেখল সেখানে আবিদ বসে টিভিতে ম্যাচ দেখছে। রূপ বিস্মিত হয়ে জিজ্ঞেস করল, তুই যাসনি আবিদ? আর আমি এদিকে ভাবছি শুধু আমি আর রুমুই আছি বাড়িতে। আবিদ টিভি থেকে চোখ সরিয়ে হেসে বলল, তুমি তো সারাদিন নিচেই নামোনি, তাই জানুনি। রূপ সারাদিন কেন নামেনি সেটা আবার মনে করতে চাইল না। ও ভ্রুকুচকে বলল, তুই সেই তখন থেকে টিভিই দেখে যাচ্ছিস শুধু? আবিদ জবাব না দিয়ে দাঁত বের করে হাসল। রূপ চোখ রাঙিয়ে বলল, রিমোটটা দে আমাকে এবার, তুই গিয়ে পড়তে বস। আবিদ রিমোট দিতেই রূপ নিজের পছন্দমতো সিরিজ দেখতে বসল। আবিদ উঠে গেলে রূপ চেঁচিয়ে রুমুর উদ্দেশ্যে বলল, আবিদকেও বিরিয়ানি দে তো রুমু। রূপ সিরিজে মনোযোগ দিতে না পেরে মন ভালো করার জন্য গান দেখতে শুরু করল। সেটাও একটু পর বাদ দিয়ে কমেডি শো চালু করল। এটা মন ভালো করার একটা দুর্বল প্রচেষ্টা আর কি। কিছুক্ষণ পর রুমু আর আদি বেশে প্রশস্ত হাসির সাথে জানালো বিরিয়ানি খুব দুর্দান্ত হয়েছে। এত প্রচেষ্টার পর এটা শুনেই রূপের মনটা এবার অনেকখানি ভালো হয়ে গেল। ওরা দুজন যার যার ঘরে চলে গেলে রূপ আবার টিভিতে মনোযোগ দিল। খানিকক্ষণ পরই কলিং বেলের শব্দে চমকে উঠল ও। আজ কাজীর মহিলা ঋতুর মা সন্ধ্যার আগে ছুটি নিয়ে বাড়ি গেছে। রূপকে উঠতে হল না, আবিদ ছুটে এসে দরজা খুলে দিয়েছে। রূপ কারো গলা শব্দ পেল না। রাজিয়া বেগমরা আসেননি সেটা বুঝতে পারছে, কারণ কিছুক্ষণ আগেও ওনার সাথে কথা হয়েছে, এখনও রওনা হননি। হয়তো রাফিন বা জাবির এসেছে। রাফিনের কথা মনে হতেই রূপের মনটা আবার বিচলিত হতে চাইল। ও বসার ঘর ছেড়ে উঠে চলে যাওয়ার মনস্থির করতেই জাবিরের চিৎকার ভেসে এলো। সে নিজের ঘর থেকেই চেঁচিয়ে ডাকছে, ঋতুর মা! চিৎকার শুনে টিভি বন্ধ করে রূপ নিজেই গেল। সিঁড়ির কাছে পৌঁছে দেখল জাবির শাওয়ার নিয়ে নেমে এসেছে। গায়ে হালকা বাদামি রঙের সিল্ক টি শার্ট, ধবধবে সাদা ডেনিম 3/4 পরনে। জাবির ফোনে চোখ রেখে নিচে নেমে সামনে রূপকা দেখে ভ্রূদ্বয় ঈষৎ কু ফেলল প্রথমে। তারপর তা আবার সমান্তরাল করে একটা ভ্রূণ আচালো প্রশ্নবোধক ভঙ্গিমায়, যার অর্থ হচ্ছে কি। রূপ নিজেও ভ্রু কুচকারি। ওর চুপচাপ মুখশ্রী পর্যবেক্ষণ করে জাবির বলল, ঋতুর মা কোথায়? তাকে বল খাবার দিতে। রূপ জবাব দিল না। ঋতুর মা বাধা কাজ করে, আর অন্যজন একবেলা এসে কাজ করে যায়। রূপ চুপচাপ নিজেই বিরিয়ানি বেড়ে এনে টেবিলে জাবিরকে দিল। ফ্রিজ থেকে সালাতো বের করে সামনে রেখে দিল। রূপ সরে আসবে,
এমন সময় জাবির খেতে খেতে জিজ্ঞেস করল, কে রেঁধেছে রে এটা? রূপ উত্তর দেওয়ার জন্য মুখ খুলেও আবার চুপ হয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল। ভাবল একটু বাজিয়ে দেখা যাক কি হয়। রূপ নিজে রেঁধেছে এই সত্যটা জানলে জাবির অনেস্ট রিভিউ দিবে না, শতভাগ নিশ্চয়টা দিয়ে বলা যায়। ভালো হলেও শুধুমাত্র রূপকে খোঁচানোর জন্য নিশ্চয়ই উল্টাপাল্টা কিছুই মন্তব্য করবে। সেই ভাবনা থেকেই রূপ একটি গলো ঝেড়ে বলল, কেউ রাঁধেনি, রেস্টুরেন্ট থেকে আনিয়েছি। প্রায় সাথী সাথী জাবির বলে উঠল, ছ্যা, কোন রেস্টুরেন্ট এটা? এত বাজে স্বাদের বিরিয়ানি! এমন রেস্টুরেন্ট তো আমাদের পুরো শহরেই নেই, তুই কই পেলি? রূপ আঁতকে উঠে বিষম খেল প্রায়। ওর চক্ষু চড়ক গাছ। ও কল্পনাও করেনি জাবির এমন কিছু বলে উঠবে। জাবির তো দেখা যাচ্ছে সত্যটা না জেনেও অনেস্ট রিভিউ দিল না, অথচ বিরিয়ানি তো ভালোই হয়েছে। রূপ অসহায় চোখে তাকিয়ে থেমে থেমে বলল, সত্যি এত খারাপ হয়েছে? তাহলে গপাগপ খাচ্ছেন যে আইস করে? জাবির নিতন্ত নিরুপায় স্বরে জবাব দিল, ক্ষুধার তীব্রতায় অপরগ হয়ে খাচ্ছি, আদারওয়াইজ পানি ঢেলে উঠে যেতাম সেই কখন। দুপুরেও খাইনি, সো বুঝতেই পারছিস। দুঃখে অপমানে রূপের চোখে প্রায় পানি এসে গেল। এদিকে জাবির সবটুকু বিরিয়ানি শেষ করে তৃপ্তির ঢেকুর তুলে উঠে পড়েছে। রূপ এখনও এক জায়গায় স্থির হয়ে মুখ ভূতা পড়ে দাঁড়িয়ে আছে। বিরিয়ানিটা যে একটু চেখে দেখবে আসলে খেতে কেমন, তাও মনে রইল না ওর। জাবির সিঁড়ি বেয়ে উঠতে উঠতে এক পলক ফিরে চাইল। তার ঠোঁটের কোণে ফুটে উঠল কুটিল বক্রহাসি। সে তো সেই কখন রান্নাঘরে গিয়ে কুকারে বিরিয়ানি দেখে এসেছিল। হাঁড়ি পাতিলের ছড়াছড়ি আর কিচেনের এলোমেলোভাবে বুঝাই গেছে এটা বাসায় রান্না করা। আর খালি বাড়িতে রান্নাটা একমাত্র কে করতে পারে তা না বোঝার মতো বোকা নয় সে। জাবির নিজের ঘরে প্রবেশ করতে করতে দেখল রূপ মুখ ফুলিয়ে সিঁড়ি বেয়ে ছুটে নিজের কামরায় চলে যাচ্ছে। চলবে। গল্পটি কেমন লাগলো? আপনার অনুভূতি আমাদের সাথে শেয়ার করতে কমেন্টে লিখুন। আরও নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাদের ভালোবাসাই আমাদের অনুপ্রেরণা।